আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অপ অ্যাম্পের কি কি টপিক সম্পর্কে ডিসকাস করেছিলাম একটু যদি রিভাইজ করো। কালকে ক্লাসে আমরা অপ অ্যাম্পের কোন কোন প্যারামিটার নিয়ে ডিসকাশন করেছিলাম বলো? অফসেট ভোল্টেজ, ফার্স্টলি আমরা অফসেট ভোল্টেজ নিয়ে ডিসকাস করেছিলাম। ইনপুট অফসেট ভোল্টেজ, আউটপুট অফসেট ভোল্টেজ, ইনপুট অফসেট কারেন্ট এবং ইনপুট বায়াস কারেন্ট, এই প্যারামিটার গুলোকে নিয়ে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই অপ অ্যাম্পের ক্ষেত্রে যে আউটপুট ভোল্টেজটা পাওয়া যায় সেটার মানটা কিরকম হয়। অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজের মানটা কিরকম হওয়া উচিত তোমাদের কাছ থেকে আমি এটা জানতে চাইবো। ধরো একটা অপ অ্যাম্প এরকম আছে, একটা অপ অ্যাম্প আছে, এটা হলো তার ইনভার্টিং টার্মিনাল, এটা হলো তার নন ইনভার্টিং টার্মিনাল। এখানে স্যার, একটা, হ্যাঁ বলো বলো। আপনার কথাগুলো অনেকটা কাটা কাটা চলে আসছে। সবারই কি সেই সেম সমস্যা হচ্ছে? না স্যার, আমার এই না দিক থেকে স্যার, তো হচ্ছে না। আমাদের আচ্ছা, তাহলে ঠিকই। মনে হচ্ছে তোমার ওই ইন্টারনেটে কিছু সমস্যা হয়েছে হয়তো। ঠিক আছে, এটা রেকর্ডিং থাকছে, অসুবিধা নেই। যে জায়গাগুলো প্রবলেম ওগুলো তো তোমরা দেখতেই পাবে, ইউটিউবে আমি দিয়ে দেবো। দেখো, এটা হচ্ছে একটা অপ অ্যাম্প। ঠিক আছে, এই অপ অ্যাম্পের মধ্যে আমার দুটো টার্মিনাল, একটা হচ্ছে সে V1 আর একটা হচ্ছে V2। সে একটা হচ্ছে V1 বললাম, আর একটাকে আমি সে V2 বললাম। ঠিক আছে, আর আরেকটা আমি বলছি এখানে আউটপুট ভোল্টেজ, সেটাকে আমি সাপোজ VO বলছি। আর এই যে অপ অ্যাম্প, এখানে আমার দুটো ভোল্টেজ সাপ্লাই থাকে, একটা হচ্ছে প্লাস ভি আর একটা হচ্ছে সে মাইনাস ভি। ঠিক আছে, প্লাস ভি আর একটা হচ্ছে সে মাইনাস ভি। এখন এটার আমি ভ্যালু বলে দিচ্ছি। সে এটা হচ্ছে প্লাস 15 ভোল্ট, ধরো প্লাস ভি যেটাকে বলছিলাম এটা হচ্ছে প্লাস 15 ভোল্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা 15 ভোল্ট হতে পারে। আর নিচের যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে মাইনাস 15 ভোল্ট, মানে -15 ভোল্ট। ঠিক আছে, এখন ইন জেনারেল তোমরা কি জানো অপ অ্যাম্পের ক্ষেত্রে গেনের কি ফর্মুলা? এই গেন যদি আমরা এই অপ অ্যাম্পের গেনটাকে যদি এ ধরে নিই, মানে এই অপ অ্যাম্পের মধ্যে দিয়ে যদি কোনো ইনপুট দুটো টার্মিনালে যেটা দেওয়া হবে তাদের যে ডিফারেন্স সেইটা আউটপুটে আমরা পাবো তো অ্যাজ অ্যান অ্যাম্পলিফাইড ফর্ম। আমরা ধরে নিচ্ছি এই যে অ্যাম্পলিফায়ারটা আছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, তার গেইন হচ্ছে এ। তাহলে ইন জেনারেল আউটপুট ভিও আমাদের কত পাওয়া উচিত? কি মনে হয় ভিও সমান কি হওয়া উচিত? স্যার, এ ইন্টু V1 মাইনাস V2। এ ইন্টু V1 মাইনাস V2। V1 মাইনাস V2 অ্যাকচুয়ালি নয়, V2 মাইনাস V1 হবে এক্ষেত্রে, কারণ নন ইনভার্টিংটা আমরা প্লাস বলছি তো, মানে প্লাস টার্মিনাল মানে কি নন ইনভার্টিং, তো মানে ওটাকে আগে ভি বলবো। প্লাস মাইনাস ভি হ্যাঁ মাইনাস আর কি একটা হ্যাঁ, ব্যাপার। তাহলে এক্ষেত্রে V2 মাইনাস V1 হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ পাওয়া উচিত। এবার ধরো এই অপ অ্যাম্পের ক্ষেত্রে ওপেন লুপ যে গেন, সেই এটার মান কিরকম হয় বলেছিলাম? এটার মানটা হয় 10⁶, ইনফিনিটি, 10⁵। 10⁵। মানে এরকম প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ভ্যালুটা অনেক হাই হবে, আর আইডিয়াল হলে তো ইনফিনিটিই হবে। তো ধরে নাও, আমি অতটাও ধরলাম না, ধরো এ ইজিক্যাল টু ধরো মানে 1 লাখ। 1 লাখ মানে কত হচ্ছে? 10⁵ ধরলাম। ঠিক আছে, 1 লাখ মানে ধরলাম আমি 10⁵। ঠিক আছে, এবার ধরে নাও যে এইখানে আমরা ধরো V2 আর V1 দুটো টার্মিনাল আছে, তো এই V2 আর V1 এর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স সাপোজ আমরা V2 মাইনাস V1 এটাকে আমরা রাখতে পারলাম সে, আমরা এটাকে রাখলাম হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, 1 ভোল্টের আমি ডিফারেন্স অ্যাপ্লাই করলাম। তাহলে তোমাদের মতে আউটপুট ভোল্টেজ কত হওয়া উচিত? আউটপুট 1,00,000 ভোল্ট। 1 লাখ ভোল্ট আউটপুট ভোল্টেজ হওয়া উচিত তো 1 লাখ গণিত 1 ভোল্ট মানে 1 লাখ ভোল্ট হওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, 1 লাখ ভোল্ট মানে একটা হিউজ ভোল্ট। ঠিক আছে, অত ভোল্ট তো আর কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে পাওয়া সম্ভব নয়। একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে 1 লাখ ভোল্ট কি করে পাবে, আর সেটাকে হ্যান্ডেলই বা কি করে করবে? তো যেটা হয়, এই রকম যদি কেস হয় যখন তোমাদের দেখা যাচ্ছে এই ভোল্টেজ দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা একটা ওপেন লুপ হিসাবে অ্যাপ্লাই করছি, মানে এই অবস্থায় যে গেনটা আমরা পাচ্ছি অপ অ্যাম্প থেকে, এই গেনটা যে গেনটা আমরা বলছি, এই গেনটা কিন্তু ওপেন লুপ গেন। ওপেন লুপ কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের ইনপুটের সঙ্গে আউটপুটে ডাইরেক্টলি কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট নেই, আইদার থ্রু এনি রেজিস্টার অর এনি শর্ট সার্কিট, কোনোভাবেই কিন্তু ইনপুটের সঙ্গে আউটপুটের কোনো সরাসরি যোগাযোগ নেই। এটাকে আমরা বলতে পারি ওপেন লুপ গেন। ঠিক আছে, তো ওপেন লুপ অবস্থায় যে গেনটাকে পাবো সেটাকে কিন্তু আমরা এইরকম ভাবে, এই ফর্মুলাটা ঠিক আছে, কিন্তু এই ফর্মুলা অনুযায়ী যে আমরা যত ইচ্ছা ভোল্টেজ আউটপুটে পেয়ে যাব সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তাহলে প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি হচ্ছে এইখানে যে সাপ্লাই ভোল্টেজ দুটো দেখতে পাচ্ছ প্লাস ভি আর মাইনাস ভি,
আউটপুট ভোল্টেজের মানটা কোনোভাবেই কিন্তু এই প্লাস ভি এবং মাইনাস ভি এর থেকে বেশি হবে না, ঠিক আছে? মানে এটা যদি প্লাস ভি 15 ভোল্ট আর মাইনাস ভি যদি -15 ভোল্ট হয়, তাহলে এই অপ্যাম্প থেকে যে প্রাপ্ত ভোল্টেজ সেটা কখনোই এই 15 ভোল্টের থেকে বেশি বা -15 ভোল্টের থেকে কম কোনোটাই হবে না, ঠিক আছে? এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এবং এটাও ঠিক যে এই +15 পর্যন্ত আমরা আউটপুট ভোল্টেজ পাবো না, তার থেকেও কিছুটা কমই পাবো। মানে যদি আমাদের সাপ্লাই ভোল্টেজ +15 ভোল্টেজ হয় আর মাইনাস ভি সমান -15 ভোল্টেজ হয়, সেক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা আমরা পেতে পারি ভি আউটের যে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে সেটা কত হতে পারে? ভি আউটের ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এক্ষেত্রে হতে পারে, ম্যাক্সিমাম এর ভ্যালু হতে পারে প্লাস ভি স্যাট, ঠিক আছে? প্লাস ভি স্যাট, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। এই ভি মানে তো ভোল্টেজ, আর স্যাট মানে কি? Saturation. স্যাচুরেশন, ঠিক আছে? মানে এই অপ্যাম্পটা স্যাচুরেট করে গেছে। মানে অপ্যাম্পের ভেতরে তো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার থাকে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মেন কম্পোনেন্ট কি? ট্রানজিস্টার। ট্রানজিস্টার গুলো আমরা জানি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ কারেন্টের পরে সেটা স্যাচুরেশন রিজিয়নে চলে যায়, ঠিক আছে? সবটাই তো ওহমিক রিজিয়নে থাকে না, কিছুটা পরেই তো সেটা ভোল্টেজ কারেন্ট কালেক্টর আর এমিটারের মধ্যে ভোল্টেজ একটা পার্টিকুলার লেভেলে গেলেই সেটা স্যাচুরেশন রিজিয়নে চলে যায়, আমরা জানি। তো এই অনুযায়ী আমরা বলতে পারি মানে আউটপুট ভোল্টেজ যেটা আমরা এই অপ্যাম্প থেকে পেতে পারি তার সর্বোচ্চ ভ্যালু হতে পারে ভি আউট ইজ ইকাল টু প্লাস ভি স্যাট। এই প্লাস ভি স্যাট মানে কত হতে পারে? এই প্লাস ভি স্যাটের মান হতে পারে আমার, যেটা হচ্ছে ভি সাপ্লাই, মানে এখানে এক্ষেত্রে আমাদের যেটা প্লাস ভি আমরা লিখেছি এটাকে আমরা প্লাস ভি না লিখে এটাকে প্লাস ভি সাপ্লাই লিখলে আরো ভালো হয়। প্লাস ভি সাপ্লাই, যেহেতু এগুলো সাপ্লাই করা হয়েছে এক্সটার্নালি, তো এটা হচ্ছে প্লাস ভি সাপ্লাই আর এটা হচ্ছে মাইনাস ভি সাপ্লাই। তাহলে এক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হতে পারে, যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আউটপুট ভোল্টেজের, সেটা হতে পারে প্লাস ভি স্যাট ইজ ইকাল টু কত হতে পারে না প্লাস ভি সাপ্লাই, যেটা আমাদের এখানে 15 ভোল্ট আমরা দেখিয়েছি, মাইনাস মাইনাস কত? মাইনাস হচ্ছে 2 ভোল্ট। জেনারেলি এখানে একটা 2 ভোল্টের ড্রপ ধরে নেওয়া হয়, ঠিক আছে? অপ্যাম্পের মধ্যে যে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টস গুলো আছে তাদের মধ্যে 2 ভোল্টের মতো ড্রপ হয়েছে বলে এটা অ্যাজিউম করে নেওয়া হয়। তাহলে এই ভি আউটের সর্বোচ্চ মান কত হতে পারে? প্লাস ভি সাপ্লাই মানে এক্ষেত্রে কত? প্লাস ভি সাপ্লাই মানে হচ্ছে 15 ভোল্ট, 15 মাইনাস 2 ভোল্ট, 15 মাইনাস 2 ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ যেটা আমরা এই অপ্যাম্প থেকে পেতে পারি। ভি আউটের সর্বোচ্চ ভ্যালু তাহলে কত হলো? প্লাস 13 ভোল্ট, ঠিক আছে? 13 ভোল্ট, এটা হয়ে গেল আমাদের সর্বোচ্চ ভ্যালু এই অপ্যাম্পের ক্ষেত্রে। এবার যদি কোনো অপ্যাম্পের ক্ষেত্রে এটা প্লাস মাইনাস 20 ভোল্ট হতো, তাহলে হয়তো আমরা প্লাস ভি সাপ্লাই মাইনাস 2, অর্থাৎ সেক্ষেত্রে আমরা হয়তো 18 ভোল্ট ম্যাক্সিমাম পেতে পারতাম। ঠিক আছে? তাহলে দেখো একটা অপ্যাম্পের মধ্যে দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যতই ডিফারেন্স থাকুক, যখন আমরা সেটাকে অ্যাজ এন ওপেন লুপ অ্যাম্পলিফায়ার ইউজ করব, তখন যদিও আমাদের জেনারেলাইজড ফর্মুলা এইটা ভিও ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর যে সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ আমরা পেতে পারি সেটা কিন্তু একটা ভ্যালুতে গিয়ে স্যাচুরেট করে যাবে বা একটা লিমিটে গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। যেমন এক্ষেত্রে হচ্ছে আমাদের এটা প্লাস ভি স্যাট মানে হচ্ছে 13 ভোল্ট, আবার মাইনাস ভি স্যাট যদি আমরা করি মানে মিনিমাম ভ্যালু কত হতে পারে? এটা তো ম্যাক্সিমাম গেল, এটা তো ভি আউটপুটের ম্যাক্সিমাম, মিনিমাম -15 ভোল্ট, -15 ভোল্টও হতে পারে, কিন্তু সেখানেও আমাদের আবার ওই -2 ভোল্ট যেটা আছে সেটা +2 ভোল্ট হয়ে যাবে। মানে ভিও যেটা হবে মিনিমাম, ভিও মিনিমাম যেটা আমাদের পাবো, মিনিমাম যেটা আমরা পাবো সেটা কত হতে পারে না সেটা হতে পারে প্লাস মাইনাস ভি স্যাট, সরি সেটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন। সেটার মান হতে পারে আমাদের যেটা সাপ্লাই ভোল্টেজ নেগেটিভ দিক থেকে সাপ্লাই ভোল্টেজটা কত আছে মাইনাস ভি সাপ্লাই, এবং যেহেতু এটা নেগেটিভ ভোল্টেজ সেহেতু ওই ড্রপের ব্যাপার যেটা ইন্টারনালি ঘটবে বিভিন্ন ইলেকট্রনিক পার্টস গুলোর মধ্যে সেটাকে আমরা এর সঙ্গে যোগ করবো। মাইনাস ভি সাপ্লাই প্লাস 2 ভোল্ট মানে কত? মাইনাস ভি সাপ্লাই মানে এক্ষেত্রে হচ্ছে আমাদের -15 ভোল্ট, -15 প্লাস 2 ভোল্ট, ঠিক আছে? -15 প্লাস 2 ভোল্ট মানে হচ্ছে কত ভোল্ট? -13 ভোল্ট, ঠিক আছে? -13 ভোল্ট। তার মানে যাই হয়ে যাক না কেন দুটো ইনপুট টার্মিনালের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স আমরা এইখান থেকে এই অপ্যাম্পটাকে যখন অ্যাজ এ ওপেন লুপ অ্যাম্পলিফায়ার ইউজ করব এর থেকে ম্যাক্সিমাম আমরা পেতে পারি
+13 ভোল্ট, আর মিনিমাম আমরা পেতে পারি -13 ভোল্ট। এই রেঞ্জের বাইরে যাবে না। আচ্ছা, তাহলে বলো দেখি, যদি আমাকে এইটা বলতে হয় যে +13 ভোল্ট আর -13 ভোল্ট এটাই আমাদের সর্বোচ্চ ভ্যালু, +13 ভোল্ট আমাদের স্যাচুরেশন ভ্যালু, তাহলে +13 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য, +13 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য এই অপ্যাম্প থেকে আমাকে ম্যাক্সিমাম, আমাদের অপ্যাম্পের ক্ষেত্রে গেন কত ধরে নিয়েছি আমি, 1 লাখ ধরেছি। তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে ম্যাক্সিমাম কতটা ইনপুটের ডিফারেন্স আমাদেরকে রাখতে হবে, মানে ইনপুট ভোল্টেজের ডিফারেন্সটা কত, তাহলে যদি 13 ভোল্ট আউটপুট পেতে হয়, এ ইজ তো 13/10⁵ 13 ডিভাইডেড বাই 10⁵, তাই তো? সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন দুটো টার্মিনাল, ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালের মধ্যে ভোল্টেজের যে ডিফারেন্স, সেটাকে কত রাখতে হবে, এটা আমরা এক্ষেত্রে ক্যালকুলেট করে নিতে পারি যে আমাদের প্লাস ভি স্যাট মানে আমরা দেখতে পাচ্ছি 13 ভোল্ট, ভি স্যাট ইজ ইকাল টু আমরা বলতে পারি যে আমাদের ওপেন লুপ গেন, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, ইনটু আমাদের ওইটাকে কি বলতে পারি আমরা, ইনপুট ভোল্টেজ, মানে হচ্ছে কি V2 - V1, ওটাকে আমরা ভি ইন বলে ডিনোট করতে পারি। তাহলে ভি ইন মানে কত, ভি ইন মানে হচ্ছে প্লাস ভি স্যাট মানে এক্ষেত্রে 13 ভোল্ট ডিভাইডেড বাই কত, 10⁵ মানে 1 লাখ। 10⁵ দিয়ে আমরা 13 ভোল্টকে ভাগ করলাম, তাহলে কত, 1.3 মাইক্রোভোল্ট। এটা হয়ে যাচ্ছে 13 × 10⁻⁵, 13 × 10⁻⁵ ভোল্ট, 13 × 10⁻⁵ ভোল্ট। তাহলে যদি -6 ভোল্ট করি তাহলে 130 হচ্ছে, 1.3 মাইক্রোভোল্ট। না না 1.3 কেন হবে, ও 130 হচ্ছে না, 130 × 10⁻⁻6, কিন্তু পরে একটা শূন্য সরি। হ্যাঁ, তার মানে হচ্ছে 130 মাইক্রোভোল্ট। 130 মাইক্রোভোল্ট যদি তোমরা ডিফারেন্স বজায় রাখো, তাহলেও যা আউটপুট পাবে দুটো ইনপুটের মধ্যে, মানে এই পরিস্থিতি, মানে আমি এখানে যেটা এক্সাম্পলটা দিচ্ছি, সব ক্ষেত্রেই যেটা হবে তা নয়, এই যে অপ্যাম্পটার আমরা এক্সাম্পল এখানে কনসিডার করেছি, যার আমরা ওপেন লুপ গেইনটাকে বলছি 10⁵, এবং যার ভি স্যাট ইকুয়াল টু আমরা বলছি 13 ভোল্ট, সেই অপ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করব সেটা দাঁড়াচ্ছে 130 মাইক্রোভোল্ট। মানে এই যে দুটো টার্মিনাল অপ্যাম্পের ক্ষেত্রে আছে, সেই দুটি টার্মিনাল, এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুটি টার্মিনালের মধ্যে যদি আমরা 130 মাইক্রোভোল্টের ভোল্টেজ ডিফারেন্স বজায় রাখি, তাহলেই আমরা আউটপুটে কত পেয়ে যাব, 13 ভোল্ট আউটপুট পেয়ে যাব। এবার এটা 130 মাইক্রোভোল্টের জায়গায় যদি আমরা 130 মিলিভোল্টও রাখি, তাহলেও কত পাবো, 130 মাইক্রোভোল্টের জায়গায় যদি আমরা 130 মিলিভোল্টও রাখি, তাহলেও আমরা সেই 13 ভোল্ট পাবো। 13 ভোল্টই পাবো, কারণ আমরা যদি এখানে 1.3 ভোল্টও রাখি, তাহলেও আমরা সেই 13 ভোল্টই পাবো। মানে মিনিমাম আমাকে 130 মাইক্রোভোল্ট যদি আমরা রেখে দিই, তাহলেই এই অপ্যাম্পটা যখন ওপেন লুপ কন্ডিশনে অপারেট করছে, তখন এটা স্যাচুরেশন রিজিয়নে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে এইটা মিনিমাম দিতে হবে। এর আগে পর্যন্ত মানে 130 এর থেকে এবার যদি কম দাও, 130 এর জায়গায় ধরো তুমি 100 মাইক্রোভোল্ট দিলে, 100 মাইক্রোভোল্ট দিলে কিন্তু আর তখন 130, তখন তুমি কিন্তু 13 ভোল্ট পাবে না। তখন কত পাবে, ধরো 100 মাইক্রোভোল্ট দিলে, 100 মাইক্রোভোল্ট দিলে তো আর ওটা স্যাচুরেশনে পৌঁছাচ্ছে না। 130 মিনিমাম দিলে তখন স্যাচুরেশনে পৌঁছাচ্ছে। এবার যদি 100 মাইক্রোভোল্ট অ্যাপ্লাই করতে, এই দুটোর মধ্যে যদি ভোল্টেজের ডিফারেন্সটা 100 মাইক্রোভোল্ট রাখতে, তখন আউটপুট কত পেতে, 100 মাইক্রোভোল্ট গুণিত এই 10⁵, মানে তখন হয়ে যেত 10 ভোল্ট, তখন আউটপুট পেতে 10 ভোল্ট। ঠিক আছে, কিন্তু যখনই ওটা এই স্যাচুরেশন রিজিয়নে পৌঁছে যাচ্ছে, তারপর থেকে আমরা ইনপুটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা যাই করি না কেন, আউটপুট ভোল্টেজের মানটা আর চেঞ্জ হবে না, আউটপুট ভোল্টেজটা ওই স্যাচুরেশন জোনেই থেকে যাবে। এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে অপ্যাম্প, যখন আমরা প্র্যাকটিক্যাল ইউজ করবো অপ্যাম্পের, অপ্যাম্পটাকে কাজে লাগিয়ে এরকম কিছু কিছু সার্কিট আছে, অ্যাজ এ কম্প্যারেটর যখন আমরা অপ্যাম্পকে ইউজ করব, তখন এই প্রিন্সিপালটা কাজে লাগাতে হবে যে অপ্যাম্পের মধ্যে দুটো ভোল্টেজ যে ডিফারেন্স, অপ্যাম্পের যে দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স, সেটা একটা পার্টিকুলার লেভেলে পৌঁছে গেলে, যখন আমরা সেটাকে ওপেন লুপ হিসাবে ইউজ করছি, তখন সেই অপ্যাম্পটা স্যাচুরেশন রিজিয়নে অপারেট করে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারো, এই যে ভোল্টেজটা আমার বেরোলো 130 কত মাইক্রোভোল্ট, মানে এটা একটা খুবই স্মল ডিফারেন্স। বুঝতেই পারছো, একটা মাইক্রোভোল্ট মানে কি 10⁻⁻6 ভোল্ট, 1 ভোল্ট মানেই কত সামান্য জিনিস, তারপরে আবার 10⁻⁻6 ভোল্টটাকে আমরা গুণ করছি। তো এইটুকু ডিফারেন্স তো সবসময় থাকতেই পারে, এইটুকু ডিফারেন্স দুটো টার্মিনালের মধ্যে তো সবসময় থাকতেই পারে, তাই না? দুটো অপ্যাম্পের যে দুটো টার্মিনাল আছে, অপ্যাম্পের যে দুটো টার্মিনাল, একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং টার্মিনাল, তাদের মধ্যে সামান্য পরিমাণ ভোল্টেজের ডিফারেন্সটা তো সবসময় থাকতে পারে।
যে কারণে যখন আমরা অপ্যাম্পকে অ্যাজ এ ওপেন লুপ অ্যাম্পলিফায়ার ইউজ করব, সবসময় কিন্তু আমরা ধরে নিতে পারি যে অপ্যাম্পটা স্যাচুরেশন রিজিয়নেই অপারেট করবে। যখনই আমরা ওপেন লুপ হিসাবে ইউজ করবো, ওপেন লুপ মানে কি, যখন আমার এই ইনপুট আর এই আমার এই আউটপুট এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি নেই, তখনই আমরা বলবো এটা ওপেন লুপে কাজ করছে। তা যখনই এটা ওপেন লুপে কাজ করবে, তখনই আমরা ধরে নিতে পারি যে অপ্যাম্পটা স্যাচুরেশন রিজিয়নেই অপারেট করবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে অপ্যাম্প রিলেটেড আরেকটা কিছু টার্ম আছে। একটা টার্ম আমি আগের দিন বলেছিলাম, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ব্যাপারটা আমি আগের দিন বলেছি। ব্যান্ডউইথ মানে কি, যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপরে অপ্যাম্পটা স্যাটিসফ্যাক্টরিলি অপারেট করে, মানে এর গেইনটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, সেই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ব্যান্ডউইথ। ঠিক আছে, এবার অপ্যাম্পের ক্ষেত্রে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। ঠিক আছে, একটা অপ্যাম্পের ইম্পর্টেন্ট টার্ম তোমরা জানবে, সেই টার্মটা হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, এটাকে সংক্ষিপ্তভাবে এরকম লেখা হয় GBW। ঠিক আছে, G ইন্টু BW বা GBW। এর মানে কি, গেইন, G স্ট্যান্ডস ফর গেইন অ্যান্ড BW স্ট্যান্ডস ফর ব্যান্ডউইথ। ঠিক আছে, GBW মানে হচ্ছে গেইন এবং ব্যান্ডউইথের প্রোডাক্ট। এবার এই যে গেইন এবং ব্যান্ডউইথের প্রোডাক্ট, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় না, এই GBW ইজ ইকুয়াল টু হচ্ছে, GBW অর্থাৎ গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট মানে হচ্ছে ACL ইন্টু F2। ঠিক আছে, ACL ইন্টু F2। ঠিক আছে, এখানে এই সিএল ব্যাপারটা কি, সিএল মানে হচ্ছে এ মানে তোমরা জানো গেইন, এ দিয়ে আমরা কাকে ডিনোট করি, গেইনকে ডিনোট করি। আর সিএল মানেটা কি, সিএল মানে হচ্ছে ক্লোজড লুপ। ঠিক আছে, যখন আমরা একটা অপ্যাম্পকে ইউজ করব অ্যাজ এ ক্লোজ লুপ অ্যাম্পলিফায়ার, ক্লোজ লুপ কি করে তৈরি করে সেটা আমরা এক্সাম্পল পরে দেখবো। কিন্তু ক্লোজ লুপ মানে আপাতত এটুকু জেনে রাখো যে অপ্যাম্পের যে দুটো টার্মিনাল, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এমন যদি হয় এই ইনভার্টিং টার্মিনালের সঙ্গে যদি আমরা আউটপুটের কোনো একটা ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি করে দিতে পারি, ধরো এরকম একটা রেজিস্টারের মাধ্যমে আমরা কানেক্টিভিটি করে দিলাম, তাহলে এটা একটা ক্লোজ লুপ হয়ে গেল। বা যদি আমরা নন ইনভার্টিং এর সঙ্গে আউটপুটকে কানেক্ট করে দিতে পারতাম, সেটাও হয়ে যেত একটা ক্লোজ লুপ। মানে যখনই এরকম ইনপুটের সঙ্গে আউটপুটের ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকবে ভায়া এনি রেজিস্টার অর এনি ক্যাপাসিটার অর এনি ইন্ডাক্টার, তখনই আমরা বলবো এটা একটা ক্লোজ লুপ ফর্ম করেছে। আর যখনই এরকম ক্লোজ লুপ ফর্ম করবে, সেই অবস্থায় অপ্যাম্পের যে গেইনটা হবে, সেই গেইনটা হচ্ছে ACL, যেটা আমরা ওপেন লুপ অবস্থায় গেইনটাকে বলতাম AOL বলতে পারি, বা নর্মাল A বলতে পারি, বা আমরা A সাফিক্স OL বলতে পারি, যেটা হচ্ছে ওপেন লুপ অবস্থায়। এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখিয়েছি এগুলো সবই হচ্ছে ওপেন লুপ, মানে এই যে গেইনটা A, এটাকে আমরা AOL ও বলতে পারি, মানে ওপেন লুপ। কিন্তু এইখানে আমরা বলছি কি ACL, মানে হচ্ছে ক্লোজ লুপ অবস্থায় কতটা গেইন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ACL। তার সঙ্গে আমরা কাকে গুণ করছি না, তাকে আমরা গুণ করছি F2 এর সঙ্গে। ঠিক আছে, F2 এর সঙ্গে গুণ করছি, যেখানে F2টা কি, F2টা মানে হচ্ছে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিতে ওটা অপারেট করে, মানে ম্যাক্সিমাম যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে এর গেইন, মানে যে যে গেইনটা সেটা সো কনস্ট্যান্ট। এটা কি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি? আপার কাট অফ ফ্রিকোয়েন্সি ধরতে পারো, কারণ মানে যদি আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা ধরে নিই একদম ডিসি অবস্থায়, মানে যদি আমরা ধরে নিই যে ধরো এর যে গেইন আর এর যে ফ্রিকোয়েন্সি তার যে গ্রাফটা সেটা যদি এরকম হয়, ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা গেইন দেখালাম আর এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা ফ্রিকোয়েন্সি দেখালাম। এখন একটা অপ্যাম্প যদি হয় না, অপ্যাম্প যখন আইডিয়াল অপ্যাম্প, তার না ব্যান্ডউইথটা হওয়া উচিত কত, ইনফিনিটি। মানে এটা 0 থেকে শুরু করে আপ টু একদম হাইয়েস্ট যত ফ্রিকোয়েন্সি হতে পারে তত পর্যন্ত একদম একটা কনস্ট্যান্ট গেইন দেবে। মানে যেরকম তুমি ইনপুট দেবে, ইনপুট যদি ফিক্স থাকে আউটপুটের কোনো পরিবর্তন তোমার হবে না, মানে গেইনটা দেখো কনস্ট্যান্ট। মানে ফ্রিকোয়েন্সি যতই বাড়ুক গেইনটা কিন্তু কনস্ট্যান্ট, যদি ইনপুট একরকম থাকে আউটপুটও সেম থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। এটা কার ক্ষেত্রে না, এটা হচ্ছে আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে। কিন্তু প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে এটা হতে পারে না। প্র্যাকটিক্যাল অপ্যাম্পে কি হয়, মানে এটা একটা ডিসি ভ্যালু থেকে শুরু করে, মানে F = 0, এই জায়গাটা কত, F = 0 বলতে পারো তুমি।
এইখানে এফ এর ভ্যালু কত? এই জায়গাতে এফ এর ভ্যালু হচ্ছে 0, 0 থেকেই তো স্টার্ট হচ্ছে, আর তারপরে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। তাহলে এফ যখন 0 তখন একটা গেন, সেই গেনটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে যত দূর পর্যন্ত, ধরো এই পর্যন্ত কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমরা এইটাকে বলতে পারি যে আমাদের এই জায়গা থেকে গিয়ে গেনটা ক্রমশ ডিপ করা শুরু করলো বা কমে যাওয়া শুরু করলো, ঠিক আছে? তাহলে এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যে পর্যন্ত গেনটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকলো, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা নাম দিচ্ছি f2, ঠিক আছে? আর এটা শুরু হয়েছিল কোথা থেকে? এটা একদম ডিসি কন্ডিশন থেকেই শুরু হয়েছিল, মানে যখন আমরা জিরো ফ্রিকোয়েন্সি অর্থাৎ ডিসি কন্ডিশনে অ্যাপ্লাই করেছিলাম তখন থেকে শুরু করে আপ টু f2 ফ্রিকোয়েন্সি। f2টা একটা হাই ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত যখন আমরা ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করে গেছি তখনও কিন্তু গেনটা কনস্ট্যান্ট থেকেছে। আপ টু f2 পর্যন্ত দেখো ইনপুট যদি ফিক্স থাকে গেনটা কিন্তু কনস্ট্যান্ট থেকেছে, যদিও ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়েছে। তাহলে এই f2টা হচ্ছে বলতে পারো যেরকম, হ্যাঁ ওখানে যেরকম আপার কাট অফ আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলেছিলাম, সেই আপার কাট অফ মাইনাস লোয়ার কাট অফ এই ডিফারেন্সটাকেই তো বলা হয়েছিল ব্যান্ডউইথ। এখানে সেরকম, মানে এক্ষেত্রে আপার কাট অফ বলতে পারো এই f2টাকে, আর লোয়ার কাট অফটা বলতে পারো জিরোটাকে। এই f2 মাইনাস জিরো যেটা হচ্ছে সেটাই, সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ। তাহলে এই যে প্রোডাক্টটা ACL ইন্টু f2, এই প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট ইন রিলেশন টু অ্যান অপ্যাম্প, ঠিক আছে? একটা অপ্যাম্পের ক্ষেত্রে গেন এবং এই ব্যান্ডউইথের প্রোডাক্টটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে একটা অপ্যাম্পের ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম গেল। আর একটা ইম্পর্টেন্ট টার্ম আছে অপ্যাম্পের সঙ্গে রিলেটেড, সেই টার্মটার নাম হলো স্লিউ রেট। সেই টার্মের নাম হচ্ছে স্লিউ রেট, SLEW, স্লিউ রেট। স্লিউ রেট ব্যাপারটা কি? স্লিউ রেট মানে হচ্ছে অপ্যাম্প থেকে যে আউটপুট তৈরি হচ্ছে সেই আউটপুট ভোল্টেজটা কি রেটে চেঞ্জ হচ্ছে, কোন রেটে পরিবর্তিত হচ্ছে। মানে অপ্যাম্প যদি একটা থাকে এরকম, এটা একটা যদি অপ্যাম্প হয়, এখানে একটা ইনভার্টিং, এটা নন ইনভার্টিং, এখানে একটা ভোল্টেজ ইনপুট, এখানে একটা ভোল্টেজ ইনপুট, এটা হলো আউটপুট। সে এটা হলো আমাদের V1 আর এটা হলো আমাদের V2, আর এখানে আমরা পাচ্ছি VO, ঠিক আছে? এখন অপ্যাম্পের আউটপুটে মনে করো আমরা একটা ভোল্টেজ পাচ্ছি, এরকম ভোল্টেজ। এই ভোল্টেজটা আমরা জাস্ট এরকম দেখাচ্ছি, ধরো এরকম একটা ভোল্টেজ আমরা পাচ্ছি, এরকম একটা ভোল্টেজ পাচ্ছি এক্সাম্পল। এরকম পেতে পারি, অন্যরকমও পেতে পারি। তো যে আউটপুট ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, এই আউটপুট ভোল্টেজটা কি কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট তো নেই, এটা তো চেঞ্জ হচ্ছে। এইখান থেকে এইটুকুর মধ্যে দেখো আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হয়েছে। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কি দেখিয়েছো? আউটপুট ভোল্টেজ দেখিয়েছো, ভি দেখিয়েছো, আর এক্স অ্যাক্সিস বরাবর কি দেখিয়েছো? টাইম দেখাচ্ছ। তাহলে ভোল্টেজ দেখো টাইমের সঙ্গে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার এই যে রেটে চেঞ্জটা হচ্ছে, আউটপুট ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি অপ্যাম্প থেকে, সেইটা টাইমের সঙ্গে সঙ্গে যে রেটে চেঞ্জ হচ্ছে সেই রেটটাকেই বলা হয় স্লিউ রেট। এই রেটটাকে কি বলা হয়? স্লিউ রেট বলা হয়। তাহলে এই স্লিউ রেটের ইউনিট কি হওয়া উচিত? স্লিউ রেটের ইউনিট কি হওয়া উচিত? ভোল্টেজ তো ভোল্ট ইউনিটে প্রকাশ করা হয়, আর টি ভোল্ট যেটা পার সেকেন্ড। ভোল্ট পার সেকেন্ড। এবার যেটা হচ্ছে কি, এই যে চেঞ্জটা না, এই চেঞ্জটা খুব তাড়াতাড়ি হয়, মানে এটা সেকেন্ডের রেঞ্জে যদি আমরা এই টাইমটাকে এক্সপ্রেস করতে পারি, কিন্তু সেটা উচিত নয়। কারণ এই যে চেঞ্জটা, এটা হতে তার 1 সেকেন্ড সময় লাগবে না, হয়তো মাইক্রো সেকেন্ড সময় লাগবে। যে কারণে জেনারেলি স্লিউ রেট যেটা হয় সেটাকে এই ইউনিটের সাহায্যে এক্সপ্রেস করা হয়, ভোল্ট পার মাইক্রো সেকেন্ড, এরকম একটা ইউনিটের মাধ্যমে এক্সপ্রেস করা হয়। তোমরা ভোল্ট পার সেকেন্ডও বলতে পারো, কিন্তু যেহেতু এই টাইমটা খুবই স্মল, যে কারণে এটাকে ভোল্ট পার মাইক্রো সেকেন্ড ইউনিটে এক্সপ্রেস করাটাই বেটার, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে স্লিউ রেট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? স্লিউ রেট ব্যাপারটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা যে রেটে পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি। আমি একটা ম্যাথামেটিক্যালি যদি এটাকে আমরা দেখতে চাই, স্লিউ রেটের ভ্যালুটা ম্যাথামেটিক্যালি যদি আমরা ডিরাইভ করতে চাই, তাহলে কিভাবে করব? তো ধরা যাক আমরা একটা আউটপুট ভোল্টেজ পেয়েছি, ধরো এরকম পাইনি আমরা, ধরো একটা সাইনোসয়েডাল আউটপুট পেয়েছি। আউটপুট ভোল্টেজটা কিরকম পেয়েছি? ধরো এইরকম, এটা একটা সাইনোসয়েডাল।
এই আউটপুটটা আমরা পেয়েছিল, আউটপুটে ভিও ওয়াই অ্যাক্সিস বরাবর ভিও লিখেছি এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম লিখেছি। তাহলে এই ইকুয়েশনটা কি হবে, আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কি হবে? ভিও সমান কি লিখতে পারি, এটা ধরো ভিএম ম্যাক্সিমাম, সাইন ওমেগা টি। হ্যাঁ এটা হচ্ছে ধরো ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ধরো ভিএম, এই ম্যাক্সিমাম ভ্যালুটা হলো আমার ভিএম। ঠিক আছে, এখন আমাদের যেটা ভিও আমরা লিখতে পারি, এক্ষেত্রে ভিও সমান আমরা লিখতে পারি ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। এখন যদি আমরা বলি এর স্লিউ রেট বার করতে, তাহলে স্লিউ রেট সমান কত? স্লিউ রেটকে কিভাবে বার করব? ডেরিভেটিভ করে দেবো টাইমের রেসপেক্টে। টাইমের রেসপেক্টে ডিডিটি অফ ভিও মানে হচ্ছে এখানে ভিএমটা থাকলো বাইরে, ভিএমটা তো কনস্ট্যান্ট, ইনটু ওমেগাটা বাইরে বেরিয়ে চলে আসবে, ওমেগা ইনটু কস ওমেগা টি হয়ে যাবে। ঠিক আছে, কস ওমেগা টি। ঠিক আছে, এটা হয়ে যাবে কস ওমেগা টি। এখন এই যে স্লিউ রেটটা হচ্ছে কি, মানে ম্যাক্সিমামটা কখন হবে? এই স্লিউ রেট মানে রেট অফ চেঞ্জ যেটা আমরা পেলাম ডি ডিটি অফ ভিও, এটা ম্যাক্সিমাম কখন হতে পারে বলো দেখি, এটা ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশনটা কি? স্যার ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 হতে হবে। না, সেটা হচ্ছে ভিওটা ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন, সরি আমি ভিওটাকে ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন বলছি না, মানে এই ডিভিও বাই রেট অফ চেঞ্জটা ম্যাক্সিমাম হবে তখনই স্যার যখন cos ওমেগা টিটা 1 হবে। কস ওমেগা টিটা যদি 1 হয়, ঠিক, কস ওমেগা টি এই টার্মটা দেখো, এটা আছে আমার এখানে, এই টার্মটা যদি 1 হয়ে যায় তাহলে আমার এই টার্মটা ম্যাক্সিমাম হবে। তার মানে কস অফ ওমেগা টি যে জিনিসটা, এটা ম্যাক্সিমাম হতে হবে। এটা ম্যাক্সিমাম কত হতে পারে? কস ওমেগা টি ম্যাক্সিমাম মানে কত হতে পারে? 1ই হতে পারে। এবার 1 কখন হবে? 1 কখন হবে? মানে কস ওমেগা টি জিনিসটা যখন ওমেগা টি যখন 0 ডিগ্রি হবে, তাই না? ওমেগা টিটা যদি 0 হয় তাহলে দেখো এটা ম্যাক্সিমাম হবে। এটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, মানে cos ওমেগা টিটার ভ্যালু আমাকে যদি 1 বলি, দেন আমরা বলতে পারি যে আমাদের এই যে জিনিসটা ডিভিও বাই ডিটি বা ডিডিটি অফ ভিও, এই জিনিসটা আমার ম্যাক্সিমাম হবে। ডিডিটি অফ ভিও এই জিনিসটা ম্যাক্সিমাম হবে যখন আমার cos ওমেগা টি ইকুয়াল টু আমার কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হলো? এটাকে আমরা বলবো হচ্ছে স্লিউ রেট। স্লিউ রেট মানে হচ্ছে এই রেট অফ চেঞ্জ যেটা তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ওটাকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, এস মানে যদি আমরা বলি স্লিউ রেট, এস ইকুয়াল টু যদি আমরা স্লিউ রেট বলি, তাহলে স্লিউ রেট সমান কত হলো? ভিএম ইনটু ওমেগা। এটা হয়ে গেল আমার এই ইকুয়েশনে cos ওমেগা টিটার জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, মানে হচ্ছে ওমেগা ইনটু ভিএম বা ভিএম ইনটু ওমেগা। ঠিক আছে, ভিএম ইনটু ওমেগা। এবার যেটা হচ্ছে এই ওমেগা, এই ওমেগার ম্যাক্সিমাম ভ্যালু ধরো আমরা বলতে পারি যে এই যে ব্যান্ডউইডথের ব্যাপারটা আগের স্লাইডে আমরা দেখেছিলাম, ব্যান্ডউইডথ মানে কি, যে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত আমরা কনস্ট্যান্ট গেইনটা পাচ্ছি। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এটা আমাদের যদি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে গেইনটা চেঞ্জ হচ্ছে। এবার এই ম্যাক্সিমাম যে ভ্যালু পর্যন্ত আমরা গেইনটা কনস্ট্যান্ট পাচ্ছি, এখানে এটাকে আমরা সাপোজ f2 বলেছি, এটাকে আমরা f2 বলতে পারি। সাপোজ এটাকে আমরা ফর এক্সাম্পল fm বললাম, ম্যাক্সিমাম বোঝানোর জন্য এটাকে fm ও বলতে পারি। ঠিক আছে, আমরা এটাকে fm বলেছি, আগের জায়গায় আমরা এখানে এটাকে f2 বলেছি। আমরা যদি এখানে এটাকে f2 লিখে দিই তাহলে কোনো অসুবিধা নেই। এই যে ওমেগা লিখেছি, ওমেগার সমান আমরা কি জানি? ওমেগা সমান হচ্ছে 2πf। ওমেগা সমান কি? 2πf। তাহলে এস সমান আমরা কত পাচ্ছি? এস সমান আমরা পেয়ে যাচ্ছি ওমেগা ইন্টু ভিএম পেয়েছি তো, ওমেগা ইন্টু ভিএম, মানে ওমেগার জায়গায় আমরা লিখতে পারি 2 ইন্টু পাই ইন্টু এফএম ইন্টু ভিএম, যেখানে এফএমটা কি জিনিস? এফএমটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি, যেখানে আমাদের গেইনটা কনস্ট্যান্ট থাকছে, মানে ওই আপার কাট অফ ফ্রিকোয়েন্সি ওটাকে বলতে পারো ইন কেস অফ অ্যান অপ অ্যাম্প। তাহলে স্লিউ রেট সমান আমাদের কত হলো? স্লিউ রেট সমান হয়ে গেল 2 πfm ইন্টু ভিএম। ঠিক আছে, এবং এফএমটাকে আমরা এটাও বলতে পারি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, কারণ আমরা নিশ্চয়ই চাইবো না অ্যাজ অ্যান অপ অ্যাম্প যখন আমরা এটাকে ইউজ করবো, আমরা চাইবো না যে অপ অ্যাম্পটা এই রেঞ্জে অপারেট করুক। এই রেঞ্জে অপারেট করলে কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে তার গেইনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো আমরা চাইবো না। আমরা চাইবো যে ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, ইনপুট যদি কনস্ট্যান্ট থাকে, আউটপুটও যেন কনস্ট্যান্ট থাকে, মানে ইনপুটের সঙ্গে আউটপুটের রিলেশন হোক, ফ্রিকোয়েন্সির সঙ্গে যেন ইনপুট বা আউটপুট ভ্যারি না করে।
কিন্তু প্র্যাকটিক্যালি তো করছে, এই রেঞ্জের বাইরে বেরিয়ে গেলেই ব্যাপারটা ঘটছে। সুতরাং আমরা বলতে পারি এফএমটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য অপ্যাম্প। এই ফ্রিকোয়েন্সিটাই আমরা ম্যাক্সিমাম অপ্যাম্পটাকে অপারেট করব, তার বাইরে আমরা জেনারেলি অপ্যাম্পটাকে অপারেট করাবো না, কারণ তাহলে আমাদের আর গেইনটা কনস্ট্যান্ট থাকবে না। তাহলে এফএমটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি। এফএম এই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কত? এফএম। তাহলে এফএম সমান কত হচ্ছে? এফএম মানে হচ্ছে আমাদের স্লিউ রেট, মানে হচ্ছে এস ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু ভিএম। এটা একটা রিলেশন যেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর স্লিউ রেট সমান আমরা কি জানি? স্লিউ রেট সমান আমরা পেয়ে গেলাম 2 ইন্টু পাই ইন্টু এফএম ইন্টু ভিএম, যেখানে এফএমটা হচ্ছে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি এবং ভিএমটা হচ্ছে পিক ভ্যালু। যদি ওটা সাইন ওয়েভ হয় বা যে কোনো ওয়েভ হয়, সাইন ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল, তো সাইন ওয়েভের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে ভিএম। বোঝা গেল? তাহলে স্লিউ রেট জিনিসটা কি? স্লিউ রেট মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ দ্য আউটপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম। এটার ইউনিট হচ্ছে ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, জেনারেলি এই ইউনিটে এক্সপ্রেস করা হয়। এখন যদি আমরা একটা সাইনোসয়েডাল আউটপুট ভোল্টেজকে কনসিডার করি, তো সেক্ষেত্রে ভিও অর্থাৎ আউটপুট ভোল্টেজ সমান আমরা বলতে পারি ভিএম সাইন ওমেগা টি। সেখান থেকে আমরা রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি। এখন এই রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ এটা ম্যাক্সিমাম তখনই হবে যদি আমাদের কস ওমেগা টি টার্মটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এস অর্থাৎ স্লিউ রেট যেটা, সেটা এক্ষেত্রে কত না, ম্যাক্সিমাম যখন হচ্ছে এই টার্মটা, সেই অবস্থাকার রেট অফ চেঞ্জটাকে আমরা স্লিউ রেট কনসিডার করছি। তাহলে স্লিউ রেট সমান হচ্ছে ভিএম ইন্টু ওমেগা। ভিএম ইন্টু ওমেগা মানেই হচ্ছে ওমেগার জায়গায় আমরা লিখলাম কি 2 পাই ইন্টু এফএম, যেখানে এফএমটা কি ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওমেগা সমান আমরা লিখেছি 2 পাই এফএম ইন্টু ভিএম। তাহলে এটা হয়ে গেল স্লিউ রেটের এক্সপ্রেশন, এবং এখান থেকে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা হচ্ছে স্লিউ রেট ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ভিএম। ঠিক আছে? তোমাদেরকে একটা আমি প্রবলেম দিচ্ছি, একটা নিউমেরিক্যাল, এটা তোমরা একটু দেখো। ধরো একটা অপ্যাম্প এরকম আছে, অপ্যাম্পের দুটো টার্মিনাল, একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং। ইনভার্টিং টার্মিনালে সে একটা রেজিস্টারের মাধ্যমে একটা কানেকশন হয়ে আছে এবং এটা হলো আউটপুট। নন ইনভার্টিং টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে রেখেছি এবং এইটাকে আউটপুটের সঙ্গে আমরা একটা রেজিস্টারের মাধ্যমে কানেক্ট করেছি। এটা হচ্ছে সে আরএফ আর এটা হচ্ছে সে আরআই। আমরা ইনপুটটা প্রোভাইড করেছি এইখানে। ইনপুটটাকে আমরা কোথায় প্রোভাইড করেছি? এই টার্মিনালটায়, এই ইনভার্টিং টার্মিনালেই আমরা ইনপুটটা প্রোভাইড করেছি এইখানটায়। তো এটা হচ্ছে আমাদের ভি ইন, যেটাকে আমরা দিয়েছি। আর এখানে আমাদের আছে সাপ্লাই, যেটা হচ্ছে প্লাস কত, প্লাস 10 ভোল্ট। এটা হচ্ছে প্লাস 10 ভোল্ট। আর নিচের যে টার্মিনালটি আছে সেখানে আমরা দিয়েছি সে মাইনাস 10 ভোল্ট, ঠিক আছে? মাইনাস 10 ভোল্ট। আর এটা এখানে ধরো একটা রেজিস্টারও আছে, এখানে একটা রেজিস্টারও কানেক্টেড আছে। আউটপুটের এখানে একটা রেজিস্টার কানেক্টেড আছে গ্রাউন্ডের সঙ্গে। এই রেজিস্টারের রেজিস্ট্যান্স ধরো আরএল বলে দেওয়া আছে, আরএল। এখন বলছে কোশ্চেন, এটাই বলছে কোশ্চেনটা কি, সার্কিটটা এরকম, সার্কিটটা সবাই তোমরা এঁকে নাও, এগুলোর ভ্যালু কিছু বলে দেওয়া হয়নি। এখন যেটা বলছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা আগের স্লাইডে ওটাকে আমরা কি বলেছি, এফএম দিয়ে ডিনোট করেছিলাম। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম, পুরোটা লিখলাম না, ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি। In the for the circuit shown in figure, for the circuit shown in figure,
মানে এই ফিগারে যে সার্কিটটা দেখানো হয়েছে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কত। স্লিউ রেটটা বলে দিচ্ছে কত, স্লিউ রেট মানে এখানে বলে দিচ্ছে আমাদের 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড হচ্ছে স্লিউ রেট। এখন বলতে চাইছে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি কত হবে। আর এখানে বলে দিচ্ছে যে যেটা ড্রপটা হয় অপ অ্যাম্পের মধ্যে, যে ড্রপটা হয় ইন্টারনাল সার্কিটরিগুলোর মধ্যে, যে ড্রপটা হয় সেটা হচ্ছে 2 ভোল্ট, ইন্টারনাল ড্রপ 2 ভোল্ট বলে দিচ্ছে। ইন্টারনাল ভোল্টেজ ড্রপ, ইন্টারনাল ভোল্টেজ ড্রপ উইদিন অপ অ্যাম্প সেটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে কোশ্চেনটা সবাই বুঝতে পারলে, এইটা হলো সার্কিট, এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটে একটা অপ অ্যাম্প দেখানো হয়েছে, এই অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে একটা ইনপুট সাপ্লাই দিয়েছে ভি ইন, আর এখান থেকে আউটপুট পেয়েছে, এটা হলো আউটপুট টার্মিনাল, এটা হলো আউটপুট ভিও। এখন এই যে অপ অ্যাম্প তার এখানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে +10 ভোল্ট আর -10 ভোল্ট, এগুলো হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, তো এখন এর স্লিউ রেটটা বলে দিয়েছে, এই কোশ্চেনে যেটা স্লিউ রেট আছে সেটা বলে দিয়েছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, এখন কোশ্চেনে বলতে চেয়েছে যে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফএম এর ভ্যালুটা কত হবে, এফএম এর ভ্যালুটা কত হবে। আগের কোশ্চেনেই আমরা এফএম সমান বার করে নিয়েছিলাম, ডিরাইভ করে নিয়েছিলাম। এফএম সমান কত, S/2 পাই ইন্টু ভিএম, এই ফর্মুলা দিয়ে এইটা বার করতে হবে। এটা বার করো তোমরা, বলো এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করবে, ফার্স্টে কিভাবে করবে। এখানে ম্যাক্সিমাম কত আউটপুট হতে পারে, স্যার ম্যাক্সিমাম 10 হতে পারে। ম্যাক্সিমাম তো 10 হতে পারে, কিন্তু আরেকটা জিনিস বলে দিয়েছে, এই জিনিসটা ম্যাক্সিমাম 10 হতো যেহেতু সাপ্লাই ভোল্টেজ 10, কিন্তু কিন্তু ড্রপ ইন্টারনাল হয়েছে 13 হবে স্যার। 13 কেন হবে, 2 ভোল্ট ড্রপ হয়েছে বলছে তো। তাহলে এখানে 10 আছে, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ কত হতে পারে, 8 হবে। তাহলে এখানে আমাকে বলো ভি ম্যাক্স যেটা হতে পারে বা ভি পিক যেটা হতে পারে বা ভি এম যেটা হতে পারে সেটা কত। ভি ম্যাক্স সমান আমরা বলতে পারি 10 ভোল্ট, যেটা আমাদের সাপ্লাই ভোল্টেজ। দেখো আগের কোশ্চেন ওটা 15 ভোল্ট বলা ছিল, মানে আমি এক্সাম্পলটা যখন দিয়েছিলাম 15 ভোল্ট বলেছিলাম এবং ইন্টারনাল ড্রপটা 2 ভোল্টই ছিল। তাহলে সেক্ষেত্রে 15 মাইনাস 2 হয়েছিল যখন ভি স্যাটটা বার করেছিলাম, মানে স্যাচুরেশন ভোল্টেজের ভ্যালুটা বার করেছিলাম। এক্ষেত্রে এই যে ভিএম দিয়ে আমরা লিখছি, স্যাচুরেশন ভোল্টেজটাকে আমি ভিএম দিয়ে লিখছি, সেটা কত হবে 10 মাইনাস 2 ভোল্ট, দ্যাট মিনস কত ভোল্ট, 8 ভোল্ট। দ্যাট মিনস হচ্ছে 8 ভোল্ট, অর্থাৎ 8 ভোল্ট হলো আমাদের ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ যদি 8 ভোল্ট হয়, তাহলে এফএমটা কত হবে, ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কত হবে, এফএম সমান কত বলো, এফএম সমান কত। এফএম সমান হচ্ছে স্যার স্লিউ রেট ডিভাইডেড বাই 2 পাই 2 পাই ভিএম। ইন্টু ভিএম। তাহলে এস এর ভ্যালুটা কত, স্যার এটা 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড বলা হচ্ছে, এটা ভোল্ট পার মাইক্রোসেকেন্ডে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভোল্ট পার মাইক্রোসেকেন্ডে বলা আছে, 0.5 ওটা ভোল্ট পার সেকেন্ডে মাইক্রোসেকেন্ডে নিয়ে যেতে সেকেন্ডে হবে। নিয়ে যেতে হবে। তাহলে সেকেন্ডে নিয়ে গেলে কত হবে বলো স্লিউ রেটটা, 0.5 ইনটু 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ 0.5, যারা বুঝতে পারছো না তারা একটু দেখে নাও, 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড আছে, মানে মাইক্রোসেকেন্ড যেহেতু, তার মানে অ্যাকচুয়ালি কি 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট আছে উপরে, ডিভাইডেড বাই নিচে আছে মাইক্রোসেকেন্ড, আর মাইক্রোসেকেন্ড মানে কত 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড। ঠিক আছে, এই 10 টু দি পাওয়ার -6টা যখন উপরে চলে যাবে, উপরে গেলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার +6 হয়ে যাবে, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার +6 ভোল্ট পার সেকেন্ড হয়ে গেল, এটা ভোল্ট পার সেকেন্ড হয়ে গেল। কারণ যখনই আমরা অঙ্কটা সলভ করব তখন কিন্তু আমাদেরকে এসআই পদ্ধতিতে করতে হবে, তার জন্য উপরে হয়ে গেল আমার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার সেকেন্ড, আর নিচে আমার কে পড়ে থাকলো 2 পাই, 2 ইন্টু পাই ইন্টু ভিএম, ভিএম মানে এক্ষেত্রে কত 8 ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো ক্যালকুলেশন করে কত আসছে, ইউনিটটা কি হবে, এটা এটা স্যার এফএম এর হার্টজে হবে। হার্টজে আসবে, কত আসছে বলো স্যার স্যার 9947 হার্টজ। 9947 হার্টজ, 9947, 9.947 কিলো হার্টজ। হ্যাঁ তার মানে এটা হয়ে গেল 9.947 কিলো হার্টজ। এটাই হয়ে গেল আমাদের ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, মানে এই যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা আছে আমরা একে 9.947
কিলোহার্টজ পর্যন্ত যদি অপারেট করায়, সিগন্যাল দিয়ে অপারেট করায়, তখনও পর্যন্ত এর আমরা আউটপুটটা একটা কনস্ট্যান্ট পাবো, মানে যেরকম ইনপুটটাকে ভ্যারি করাবো আউটপুটটা সেরকম ভাবে ভ্যারি করবে। কিন্তু তার উপরে যদি আমরা চলে যাই, মানে 9.9 কিলোহার্টজের উপরে যদি আমরা চলে যাই, ধরো এটাকে আমরা 20 কিলোহার্টজে অপারেট করাতে গেলাম, তখন কিন্তু ইনপুট যদি আমরা 2 ভোল্ট দিই তাহলে যতটা আউটপুট হওয়ার কথা, ধরো 2 ভোল্ট ইনপুট দিয়ে আমি 10 ভোল্ট আউটপুট পেলাম ফর এক্সাম্পল, তাহলে কিন্তু 3 ভোল্ট ইনপুট দিলে 15 ভোল্ট আউটপুট পাবো, লিনিয়ার ওয়েতে হবে, এরকমটা নয়। বা মানে লিনিয়ারলি হবে না, এখানে তো 15 ভোল্ট হতেই পারে না, সেটা আলাদা কথা। মানে ধরো এখানে আমরা আউটপুট 6 ভোল্ট পাচ্ছিলাম যখন আমরা ইনপুট ধরো 2 ভোল্ট দিচ্ছিলাম। এবার যদি আমি মনে করি যে আমরা করবোটা কি, মানে 2 ভোল্ট দিয়ে যদি 6 ভোল্ট পাই তাহলে 3 ভোল্ট দিলে 9 ভোল্ট পাবো, সেটা কিন্তু হবে না, সেটা এখানে প্র্যাকটিক্যালি হবে না, কারণ এই লিনিয়ারিটিটা আর বজায় থাকবে না। যখনই আমরা এই রেঞ্জের বাইরে চলে যাব, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে চলে যাব, তখন এর অপারেশনটা আর লিনিয়ার থাকবে না, এটা ঘটবে। ফ্রিকোয়েন্সিটা স্যার এর নিচে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এই রেঞ্জের মধ্যে অপারেট করতে হবে, তুমি চাইলে এর মধ্যে কমে করতে পারো। ঠিক আছে, এবারে দেখো এটা হয়ে গেল আমাদের ব্যান্ডউইথ আর স্লিউ রেটের কনসেপ্ট। ব্যান্ডউইথ এবং স্লিউ রেটের কনসেপ্টগুলো এখানে হয়ে গেল। এরপরে আমরা দেখে নেবো যে এই অপ্যাম্প আমরা এতক্ষণ বলছি, সেই অপ্যাম্পের অ্যাকচুয়াল সার্কিটটা কিরকম ভাবে আসে, মার্কেটে যে অপ্যাম্প পাওয়া যায় সেগুলো কিরকম প্যাকেজে আসে। ঠিক আছে, তো অপ্যাম্পের যে চিপ হয়, সেই অপ্যাম্পের চিপের নাম হচ্ছে IC741 চিপ। ঠিক আছে, IC741, এখানে একটা অপ্যাম্পের চিপ দেখতে পাচ্ছ। এটা একটা চিপ, ঠিক আছে, অপ্যাম্পের একটা চিপ। মানে অপ্যাম্প যখন তোমরা কিনবে কোনো পারপাসে ইউজ করার জন্য, তখন কিছু চিপ পাবে। এরকম আমি এখানে ধরো সার্চ করে দেখছি আইসি, চিপ মানেটা কি আসলে? মানে যে একটা স্মল একটা কম্পোনেন্ট, মানে তুমি যদি ছবিতে দেখো এই মানে ইন্টিগ্রেটেড সার্কিট টাইপের এই যে জিনিসটা, এটাকে একটা চিপ বলা যায়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা চিপ, এটা হলো একটা চিপ। যেরকম তোমরা ফোনেও ইউজ করো যে মেমোরি কার্ড হিসাবে কিছু চিপ ইউজ করো, তাই না? এই জিনিসগুলোকে বলা হয় চিপ। তো এইটা হচ্ছে একটা IC741 এর চিপ, মানে এইটা আমরা যখন একটা অপ্যাম্প হিসাবে ইউজ করব তখন এই জিনিসটা আমাদের লাগবে, এই জিনিসটাকেই আমরা কোনো সার্কিটে ব্যবহার করব। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা সময় লাগছে ডাউনলোড হতে। আমি যেটা বলতে চাইছি যে অপ্যাম্পের যে মানে যেটা অপ্যাম্প হিসাবে যখন আমরা কোনো জায়গায় ইউজ করব, কোনো সার্কিটে তো ইউজ করবো অপ্যাম্পটাকে, অপ্যাম্পটাকে ইউজ করবার জন্য এরকম একটা প্যাকেজ ফরম্যাটে আসবে, এটা একটা প্যাকেজের মতো করে আসবে। মানে আমরা তো আর ভেতরে অপ্যাম্পের ভেতরে অনেক কিছু থাকে বলে আমরা জেনেছি, কি কি থাকে না, এর ভেতরে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার থাকে, মাঝে আরো কতগুলো স্টেজ থাকে, ফাইনালি একটা পুশপুল অ্যাম্পলিফায়ার থাকে উইথ এমিটার ফলোয়ার, এসব কিছু তো থাকে। কিন্তু আমরা তো আর বাইরে থেকে এত কিছু করতে পারবো না, আমাদের কাছে একটা কম্প্যাক্ট ফরম্যাটে আসবে, সমস্ত জিনিসটা এর ভেতরেই থাকবে, সমস্ত সার্কিটটা ওই জিনিসটার ভেতরে থাকবে, আমরা খালি বাইরে থেকে টার্মিনাল গুলোকে খুঁজে বার করবো। আমাদের কি কি দরকার, আমাদের অত ভেতরের জিনিস নিয়ে যখন আমরা সার্কিটে কাজ করব তখন তো আর ভেতরে কি কি আছে অত জিনিস নিয়ে আমাদের জেনে লাভ নেই। আমাদের কাছে একটা চিপের মতো আসবে, যেটা এরকম, যেটা আমাদের চিপের মতো একটা আসবে, এরকম আমাদের একটা
চিপ আকারে আসবে, যেটার মধ্যে আমরা বিভিন্ন টার্মিনাল গুলোকে আমরা কানেক্ট করব। ঠিক আছে, এই যে 8টা টার্মিনাল দেখো, এই যে চিপটা এটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই দিকটা 4টে দেখতে পাচ্ছ, এই চিপের মধ্যে এইদিকে 4টে তোমরা কানেক্টিং টার্মিনাল দেখতে পাচ্ছ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টে। সেরকম ওই দিকেও 4টে আছে। ঠিক আছে, ওই দিকেও 4টে টার্মিনাল আছে, এরকম ভাবে আসে। এবার এই যে 8টা টার্মিনাল টোটাল, সেই 8টা টার্মিনালের কোনটা কি টার্মিনাল, 8টা টার্মিনালের মধ্যে আমাদের কিন্তু জানতে হবে যখন আমরা ইউজ করব তো কোনটা কি টার্মিনাল। চিপের উপরের দিকে দেখো এরকম একটা খাঁজের মতো থাকবে, তার বাঁ দিক থেকে কাউন্টিংটা শুরু হবে, মানে এরকম যে খাঁজের মতো আছে, এরকম একটা খাঁজ থাকবে। ঠিক আছে, তার বাঁ দিক থেকে আমরা কাউন্টিংটা স্টার্ট করব, মানে এই খাঁজের বাঁ দিক থেকে, এই দিক থেকে আমাদের 1 নাম্বার শুরু হবে। 1 2 3 4, এখানে 4টে টার্মিনাল, আর ওইদিকে আরো 4 5 থেকে 8, এরকম 4টে টার্মিনাল। ঠিক আছে, এরকম থাকছে। তাহলে দেখো 1 নাম্বার টার্মিনালটার নাম কি, 1 নাম্বার টার্মিনালের নাম হচ্ছে অফসেট নাল। ঠিক আছে, 1 নাম্বার টার্মিনালটির নাম হচ্ছে অফসেট নাল, 2 নাম্বারটার নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 নাম্বারের নাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, 4 নাম্বারটা হচ্ছে ভি মাইনাস, 5 নাম্বারটা হচ্ছে অফসেট নাল, 6 নাম্বারটা হচ্ছে আউটপুট, 7 নাম্বারটা হচ্ছে ভি প্লাস, এবং 8 নাম্বারটা হচ্ছে এনসি অর্থাৎ নট কানেক্টেড। মানে আমাদের কাছে যখন এই চিপটা আসবে, যখন আমরা এটাকে ইউজ করতে চাইবো, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, চিপটাকে অন করতে হবে। তো অন করার জন্য কি দিতে হয়, অপ্যাম্পের মধ্যে অন করবার জন্য কি দিতে হয়, অপ্যাম্পের দেখো আগে যত জায়গায় দেখেছো এই উপরে প্লাস ভি প্লাস আর ভি মাইনাস, এই দুটো তো দিতে হবে। এই দুটো ছাড়া তো অপ্যাম্পটা বায়াসিং পাবে না। অপ্যাম্পের ভেতরে যে ডিএটা আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারটা আছে, ওর মধ্যে তো ট্রানজিস্টার আছে। সেই ট্রানজিস্টারস গুলোকে বায়াসিং করবার জন্য প্রথমত তো পাওয়ার সাপ্লাই দিতে হবে অন করবার জন্য। তো এই যে পাওয়ার সাপ্লাইটা, সেটা কোথায় দিচ্ছ, পাওয়ার সাপ্লাইটা দিচ্ছ এইখানে। এই যে আমাদের দুটো টার্মিনাল, এই ভি প্লাস আর ভি মাইনাস, এটাতে প্লাস টার্মিনাল আর এটাতে মাইনাস টার্মিনাল। ঠিক আছে, মানে এখানে ধরো যে সাপ্লাইটা দিতে হবে প্লাস 15 ভোল্ট আর মাইনাস 15 ভোল্ট যদি দিতে হয়, তাহলে এখানে প্লাস 15 কানেক্ট করো, এখানে মাইনাস 15 কানেক্ট করো, এইভাবে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো টার্মিনালে আমাদের লেগে যাবে হচ্ছে পাওয়ার সাপ্লাই দুটো। আর যে এই দুটো টার্মিনাল 2 আর 3, এই দুটোতে কি দেবে, আমাদের যে অপ্যাম্পের মধ্যে যে টার্মিনাল গুলো ছিল, অপ্যাম্পের টার্মিনাল গুলো যদি আমাদের সেই সিম্বলের মধ্যে ভাবো, সেখানে আমাদের দুটো ইনপুট টার্মিনাল ছিল, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তাহলে এই যে ইনভার্টিং ইনপুট, এটা কত নাম্বার টার্মিনাল অ্যাকচুয়ালি, এই টার্মিনালটা কত নাম্বার, এটাই অ্যাকচুয়ালি আমার 2 নাম্বার টার্মিনাল, এটাই দেখো 2 নাম্বার টার্মিনাল। আর এই 3 নাম্বার যেটা প্লাস লিখেছি নন ইনভার্টিং, সেটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল। এই যে 2 আর 3, মানে এটাই হচ্ছে 2 নাম্বার, এখানে আমরা ইনভার্টিং ইনপুট দেবো আর এখানে আমরা নন ইনভার্টিং ইনপুটটাকে প্রোভাইড করবো। আর যেটা আমাদের এই যে 6 নাম্বার, যেটা হচ্ছে আউটপুট যেখান থেকে কালেক্ট করছিলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের 6 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, আর এখানে যেটা আমরা দিয়েছিলাম প্লাস ভিসিসি, এটা হচ্ছে প্লাস ভি, প্লাস ভিটা কত নাম্বার টার্মিনাল, প্লাস ভিটা হচ্ছে 7 নাম্বার টার্মিনাল, এটা অ্যাকচুয়ালি 7 নাম্বার টার্মিনাল। আর এই নিচে যেটা মাইনাস ভি হবে, মাইনাস ভি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই 4 নাম্বার টার্মিনাল, 4 নাম্বার টার্মিনাল। অফসেট নাল দুটো আছে, কোনটা প্লাস এ কোনটা মাইনাস এ কি করে বুঝবো? অফসেট নাল এখানে দুটো আছে, মানে সেটা হচ্ছে এখানে দেখে তোমাকে বুঝতে হবে, যদি ডেটা শিট পড়ে দেখতে হবে প্রথমত। ঠিক আছে, অফসেট এই যে আইসি ম্যানুফ্যাকচারের যে ডেটা শিটটা থাকবে, সেখানে লেখা থাকবে যে কোনটা কোন টার্মিনালের সঙ্গে যুক্ত। ঠিক আছে, যদি দেখো যে এইটা 1 নাম্বারটা সেই ইনপুটে মানে ইনভার্টিং যে টার্মিনাল সেখানে লেগে আছে, আর 5 নাম্বারটা হয়তো নন ইনভার্টিং এর সঙ্গে লেগে আছে, তো সেক্ষেত্রে সেই মতো করে অ্যাডজাস্ট করে করে দেখবে। মানে অ্যাডজাস্ট, এনসিটা মানে কি, এনসিটা মানে এনসিটা হচ্ছে নট কানেক্টেড, মানে এটা কোনো ইনপুট বা আউটপুট বা কোনো টার্মিনালের সঙ্গে এটা কানেক্টেড নেই। এটা হচ্ছে মানে কোনো কিছুর সঙ্গে কানেক্টেড নেই, এটা মানে এটা তোমার কোনো কাজে লাগবে না প্র্যাকটিক্যালি, এই টার্মিনালটা কোনো কাজে লাগবে না। আর অফসেট নালটা হচ্ছে সেই জিনিস যেটা আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম, যে যখন হচ্ছে আমার দুটো ইনপুট ধরো গ্রাউন্ডেড আছে, দুটো ইনপুটই গ্রাউন্ডেড আছে, সেই অবস্থাতেও তো আমাদের কোনো আউটপুট থাকা উচিত নয়, কিন্তু আউটপুট তো থাকে। কেন থাকে, ইট ইজ ডিউ টু দ্য মিসম্যাচ বিটুইন দ্য ট্রানজিস্টার ক্যারেক্টারিস্টিক্স। ট্রানজিস্টারের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের মিসম্যাচের জন্য একটা ডিফারেন্স আউট থাকেই, এবং তার জন্য একটা আউটপুট ভোল্টেজও তৈরি হয়। তো সেইটাকে ব্যালেন্স করবার জন্য আমাদেরকে একটা ইনপুট ভোল্টেজ প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সে যার মাধ্যমে ওটা ব্যালেন্স থাকে, মানে যখন কোনো ইনপুট নেই সেই অবস্থায় যেন আউটপুট কোনো না থাকে। তো সেইটাকে করবার জন্যই আমাদের এই অফসেট নাল টার্মিনালস গুলো আছে, ওখানে অফসেট ভোল্টেজটাকে প্রোভাইড করার জন্য। আর এনসি স্ট্যান্ডস ফর নট কানেক্টেড, ইট ইজ নট কানেক্টেড টু এনি অফ দিস টার্মিনালস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য অপ্যাম্প, মানে এটা কোনো অপ্যাম্প টার্মিনালের সঙ্গেই সরাসরি ভাবে যুক্ত নেই।
তাহলে এই যে প্যাকেজটা, এরকম প্যাকেজ তোমরা কিনতে পাবে, এবং যখন কোনো কাজ করবে, যখন অপ অ্যাম্পের কোনো কাজ করবে তোমরা, তখন এইরকম প্যাকেজকে নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। এই যে প্যাকেজ দেখতে পাচ্ছ, এই প্যাকেজকে নিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যাল সার্কিটে লাগাতে হবে। যখন তোমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টও করবে, তখন এরকম কিনতে হবে অপ অ্যাম্প। ঠিক আছে, অপ অ্যাম্প কিনে তার ডেটা শিটটাও জানবে, ডেটা শিট থেকে তোমরা সমস্ত ডিটেলস গুলো বুঝে যাবে, এবং তারপরে এটাকে কাজে লাগিয়ে তোমরা কোনো সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে পারবে। অপ অ্যাম্পের বিভিন্ন ব্যবহার আছে। অপ অ্যাম্পকে ব্যবহার করে আমরা যোগ, বিয়োগ, অ্যাভারেজ, সাম, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইত্যাদি বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল অপারেশন করতে পারি। তো সেগুলো কিভাবে কিভাবে করতে হয় সেগুলো আমরা পরে দেখছি, মানে এগুলোই আমরা এখন ডিসকাশন করা স্টার্ট করব। ওই টপিকগুলোই আমরা এবার ডিসকাশন করা স্টার্ট করব। আচ্ছা, অপ অ্যাম্পের আরেক রকমেরও ফর্ম হয়। এটা উপরেরটা ছিল ডুয়েল ইনলাইন প্যাকেজ। ঠিক আছে, আরেকটা প্যাকেজ হয় যেটা হচ্ছে মেটাল ক্যান প্যাকেজ, মানে আগেরটার মতোই মেটাল ক্যান, মানে এটা তো 8টাই টার্মিনাল, কিন্তু এর দেখো এটা হচ্ছে দুটো লাইনে ছিল, তো প্যাকেজটাতে দুটো লাইন ছিল। ডুয়েল ইনলাইন মানে এটা একটা লাইন আর এটা একটা লাইন, এই লাইন বরাবর আমাদের যে টার্মিনালস গুলো বেরিয়েছিল। আর এখানে ওইরকম কিছু নেই, এটা একটা সার্কুলার প্যাটার্ন, এবং এখানে এইরকম ভাবে আমাদের টার্মিনালস গুলো আছে, 1 থেকে শুরু করে 1 নম্বর 8 থেকে 8 পর্যন্ত টার্মিনাল এখানে আছে। এবং একই রকম, যেখানে 8টা টার্মিনালে যা যা নাম ছিল এখানেও ঠিক ঠিক তাই, মানে খালি দেখতে অন্যরকম। এটা হচ্ছে গোলাকার, মানে সার্কুলার দেখতে, আর উপরেরটা ছিল এরকম রেক্ট্যাঙ্গেল টাইপের। দেখো, দেখেছো IC741 এইরকম প্যাকেজ, মানে আগেরটা যে ছিল আমাদের রেক্ট্যাঙ্গল শেপের, আর এটা হচ্ছে এরকম সার্কুলার টাইপের। এখানেও 8টা পিন এরকম বেরিয়ে থাকবে, সেটাকেও তুমি সার্কিটে কাজে লাগিয়ে মানে ইউজ করতে পারো। এটা আলাদা ডেটা শিট থাকবে, আলাদা ম্যানুফ্যাকচারার কোম্পানি থাকবে, তাদের ডেটা শিট পড়ে তোমরা এগুলোকে ইউজ করতে পারো। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে অপ অ্যাম্পের বিভিন্ন রকমের ফরম্যাট গুলো দেখলাম, এবং অপ অ্যাম্পের যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো অলরেডি আমরা দেখেছি। অপ অ্যাম্পের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত সেগুলো একবার রিভাইজ করে নেওয়া যেতে পারে। বলো, এটা ক্যারেক্টারিস্টিক্স বলো অপ অ্যাম্পের। অরিজিৎ মুখার্জি ফার্স্টে বলো অপ অ্যাম্পের একটা ক্যারেক্টারিস্টিক্স বলো। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স বলো তুমি। ওপেন লুপ গেইন কত হওয়া উচিত সেটা বলো তুমি। ওপেন লুপ গেইন কত থাকা উচিত একটা আইডিয়াল অপ অ্যাম্পের? ওপেন লুপ, হ্যাঁ, মানে যখন কোনো রকম কোনো কানেকশন নেই, মানে জাস্ট এরকম আছে, এটা হচ্ছে ক্লোজ লুপ। ঠিক আছে, দেখো এখন ইনপুটের সঙ্গে আউটপুট যুক্ত করে রেখেছো, এটা হচ্ছে ক্লোজ লুপ, এটা নয়। এইটা, এই যে ছবিটা, এই ছবিতে তুমি বলো ইনপুটের সঙ্গে আউটপুটের কোনো সরাসরি যোগাযোগ তো নেই, সরাসরি যোগাযোগ নেই, এটা হচ্ছে ওপেন লুপ। তাহলে এই অবস্থায় এর গেন কিরকম হয়, অপ অ্যাম্পের গেনটা কিরকম রেঞ্জে থাকে? এর যে ওপেন লুপ অবস্থায় যে গেন এ ও এল যেটাকে আমরা বলি, বা এ শুধু এও বলে থাকি, সেই গেনটার মান কিরকম হয় বলো। স্যার ভি প্লাস মাইনাস ভি মাইনাস। না, ওগুলো তো টার্মিনাল, আমি বলছি এর গেন কিরকম হয়। আমি ধরো একটা ভোল্টেজ দিচ্ছি না, এখানে ভিও ধরো ইনফিনিটি ইনফিনিটি, স্যার গেনটা হাই হয়, গেনটা হাই হয়। হ্যাঁ, টেন্ডস টু আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এর ভ্যালুটা ইনফিনিটি হওয়া উচিত। ঠিক, আইডিয়াল এর ক্ষেত্রে ইনফিনিটি হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করে দাও। আচ্ছা বিশাল বলো, বিশাল তুমি বলো একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিরকম থাকে? ইনপুট যে ইম্পিডেন্স তার ভ্যালুটা কিরকম থাকে, মানে যে প্রপার্টি ইম্পিডেন্স মানে জানো তো, যে প্রপার্টির জন্য সে কারেন্টের ফ্লোটাকে বাধা দেবে, কারেন্টের ফ্লোটাকে অপোজ করবে, সেই ইম্পিডেন্সের ভ্যালু এর ক্ষেত্রে কত হওয়া উচিত? মানে এই অবস্থায় তুমি এখান দিয়ে কোনো কারেন্ট পাঠাতে চাইছো, কারেন্টটা কি সহজে যাবে এর মধ্যে দিয়ে? এখান দিয়ে কোনো কারেন্ট পাঠাতে চাইছো, এর ভেতরে কি কারেন্ট ঢুকবে? এর ভেতরে সহজে কারেন্ট ঢোকে না, এটা আমি বলে দিলাম। তাহলে এর ইম্পিডেন্সটা কত, ইনপুট ইম্পিডেন্সটা কত হওয়া উচিত আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে? মনোতোষ
বলো ইনপুট ইম্পিডেন্স কত হওয়া উচিত একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে? স্যার ইনফিনিটি। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা ইনফিনিটি হওয়া উচিত, মানে জেড আই যেটাকে আমরা বলি জেড আই টেন্ডস টু ইনফিনিটি হওয়া উচিত, ঠিক? আচ্ছা, প্রণয় বলো আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হওয়া উচিত? আউটপুট ইম্পিডেন্স মানে এদিক দিয়ে যে কারেন্টটা বেরিয়ে আসবে সেইটাকে যে অপোজ করবে সেই ইম্পিডেন্সটা হচ্ছে জেড ও, আমি বললাম জেড ও, এটার ভ্যালু কিরকম হওয়া উচিত? নেই। আচ্ছা, মৃত্যুঞ্জয় বলো আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হওয়া উচিত? আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হওয়া উচিত একটা অপ অ্যাম্পের ক্ষেত্রে? জেড ও যেটাকে আমরা বলি সেটার ভ্যালু কিরকম হওয়া উচিত? প্রসেনজিৎ? প্রসেনজিৎ, আউটপুট ইম্পিডেন্স, হ্যালো স্যার। হ্যাঁ বলছি আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হয় অপ অ্যাম্পের ক্ষেত্রে? আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হয়? বলো মনোতোষ, বলো আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হয়? হ্যাঁ। অরিজিৎ মুখার্জি বলতে পারবে আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কিরকম হয়? স্যার 0 এবং আইডিয়ালি ক্ষেত্রে স্যার লেস দ্যান 20 ওহম। আইডিয়ালির ক্ষেত্রে 0, প্র্যাকটিক্যালি এটা লেস দ্যান 20 ওহম। 20 বলেছিলাম কি? না স্যার 20 নয়, আর বেশি হলে 2। 200 ঠিক আছে। আচ্ছা, সিএমআরআর এর ভ্যালু কিরকম থাকে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে? সিএমআরআর ইনফিনিটি। সিএমআরআর হচ্ছে ইনফিনিটি। আইডিয়ালের ক্ষেত্রে সিএমআরআর অর্থাৎ কমন মোড রিজেকশন রেশিও এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এর ব্যান্ডউইথ আইডিয়ালের ক্ষেত্রে কত স্যার থাকবে? ইনফিনিটি হতে হবে, কারণ সব Bandwidth- ধরনের ফ্রিকোয়েন্সি সাপ্লাই করা দরকার। হ্যাঁ, তাহলে Support করা দরকার। আইডিয়ালি দেখতে গেলে ব্যান্ডউইথ এর ভ্যালু ইনফিনিটি হতে Infinity। হবে, কিন্তু প্র্যাকটিক্যালি ইনফিনিটি হবে না, স্মল একটা হবে, মানে ইনফিনিটি থেকে কম হবে কিন্তু হাই, মানে অনেক রেঞ্জটা অনেকটাই থাকবে, ঠিক আছে। আরো কিছু কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যেরকম হচ্ছে যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যেমন হচ্ছে টেম্পারেচার ধরো চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার যদি প্র্যাকটিক্যালি চেঞ্জ হয় তাহলে তোমার এর ভেতরে তো ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারের কি চেঞ্জ হওয়া উচিত বলো দেখি? টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আইসিটা চেঞ্জ হওয়া উচিত, তাই তো? কারণ লিকেজ কারেন্টটা চেঞ্জ হয়ে যায় টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে, সুতরাং আইসিটার পরিবর্তন হওয়া উচিত। এবার টেম্পারেচার বাড়লে তার মানে আমাদের ট্রানজিস্টারগুলোর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে পারে, এবং ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হলে আমাদের অপ অ্যাম্পের যে আউটপুট সেটাও চেঞ্জ হতে পারে। এবার এই যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আউটপুটের যে পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি ড্রিফট, এটাকে আমরা বলতে পারি ড্রিফটিং, ঠিক আছে। এই ড্রিফটিংটা, ড্রিফট ক্যারেক্টারিস্টিক্স, এটা নীল হওয়া উচিত, মানে আইডিয়াল অপ অ্যাম্প যদি হয় তার ক্ষেত্রে এরকম কোনো ড্রিফট হওয়া উচিত নয়, মানে টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়ার জন্য এর আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেল, এটা হয়তো প্র্যাকটিক্যালি হয়, কিন্তু আইডিয়ালি এটা হওয়া উচিত নয়, কারণ এটা একটা আইডিয়াল অপ অ্যাম্প, আইডিয়াল অপ অ্যাম্পের টেম্পারেচারের কোনো এফেক্ট থাকা উচিত নয়, নো ড্রিফট শুড বি দেয়ার ইন কেস অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প, ঠিক আছে। আর স্লিউ রেটটা কিরকম হওয়া উচিত তোমাদের মতে? স্লিউ রেটটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে কিরকম হওয়া উচিত? স্লিউ রেট মানে কি বলেছি? রেট অফ চেঞ্জ অফ আউটপুট রেট অফ ভোল্টেজ। ম্যাক্সিমাম চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এই স্লিউ রেটের ভ্যালুটাও না আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনফিনিটি হওয়া উচিত, স্লিউ রেটটাও ইনফিনিটি হওয়া উচিত, কারণ মানে আউটপুট যদি যেরকম হয়, ইনপুটটা আমরা দিলাম, ইনপুটের জন্য আউটপুটটা পেলাম, এবার এই ইনপুটটা যখন চেঞ্জড হলো তখন আউটপুটটাও চেঞ্জড হলো, তাই তো? কিন্তু ইনপুট চেঞ্জের সঙ্গে সঙ্গে আউটপুটটা চেঞ্জ হচ্ছে না, কিছুটা ডিলে হচ্ছে, কিছুটা সময় লাগছে, এই কতটা রেটে চেঞ্জটা হচ্ছে সেটাই তো স্লিউ রেট। কিন্তু আমরা চাই একটা আইডিয়াল অপ অ্যাম্প যদি হয় তাহলে যেন আউটপুটটা একদম সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, মানে কোনো সময়ই না লাগে। এই যে নিচে আমরা ভাগ করছি সিএমআরআর, সরি স্লিউ রেট মানে অ্যাকচুয়ালি কি, কতটা ভোল্টেজ চেঞ্জ হচ্ছে বা কতটা টাইমে চেঞ্জ হচ্ছে, এই যে টাইম অফ চেঞ্জ, কতটা টাইম লাগছে চেঞ্জ হতে, এই ব্যাপারটা যদি 0 হতো তাহলে খুব ভালো হতো, স্লিউ রেট তাহলে ইনফিনিটি হতো, এবং এটাই আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে হওয়া উচিত। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে স্লিউ রেটটা ইনফিনিটি হওয়া উচিত, এবং প্র্যাকটিক্যালি এটা অনেক হাই হওয়া উচিত। প্র্যাকটিক্যালি তো আর ইনফিনিটি হবে না, মানে আইডিয়ালি ইনফিনিটি হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হাই হওয়া উচিত। তো
তো এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখতে হবে এবং এগুলোকে কাজে লাগিয়েই আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে এই যে অপ্যাম্পের যে বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো আছে সেই অ্যাপ্লিকেশনস গুলোকে আমাদেরকে দেখতে হবে, মানে এই অপ্যাম্পকে কাজে লাগিয়ে আমরা কি কি কাজ করতে পারি। ঠিক আছে, তো আমি একটা স্টার্ট করে দিই, একটা অ্যাপ্লিকেশন আমি আজকে দেখব। এই অপ্যাম্পকে কাজে লাগিয়ে আমরা অ্যাজ অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কিভাবে কাজে লাগাতে পারি, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে একটা অপ্যাম্পকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার স্যার মেটাল ক্যান প্যাকেজের ছবিটা একবার দেখান। দেখাচ্ছি। এই দেখো, একই মেটাল ক্যান এবং ডুয়েল ইনলাইন, কোনো পার্থক্য সেরকম নেই, ওটা সার্কুলার ওয়েতে আছে আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়েতে ছিল। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমরা এবার দেখবো এই অপ্যাম্পকে ব্যবহার করে আমরা কিভাবে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার পেতে পারি। এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কথাটা শুনেই আমরা বুঝতে পারছি এই অ্যাম্পলিফায়ার হলো এমন একটা অ্যাম্পলিফায়ার যেখানে আমরা ইনপুটে যে সিগন্যালটা দেব সেটা কি হবে, সেটা অ্যাম্পলিফাই ওটা স্যার হবে ইনভার্ট করে দেবে এবং সেটা ইনভার্টেড হয়ে যাবে, ইনভার্টেড হয়ে যাবে। এবারে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে পাওয়ার জন্য আমাদেরকে সার্কিটটা যেটা তৈরি করতে হবে, অপ্যাম্পের সার্কিট, সেটা আমরা দেখি। প্রথমত আমরা একটা অপ্যাম্প ড্র করব। এটা হলো আমাদের ইনভার্টিং ইনপুট, এটা হলো আমাদের নন ইনভার্টিং ইনপুট, এটা হলো আমাদের আউটপুট এবং দুটো ইনপুট টার্মিনালকে আমরা দেখিয়ে দিলাম এরকম ভাবে। আমি কি বলেছিলাম, অপ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ সাপ্লাই গুলো তোমরা দেখাতেও পারো, নাও দেখাতে পারো। ঠিক আছে, অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল মানে যখন এটা সার্কিট ড্র করা হয় অনেক সময় এই দুটো জিনিসকে দেখানো হয় না, কিন্তু তার মানে যে নেই তা নয়, এগুলো আছে, কিন্তু অনেক সময় এগুলোকে অমিট করে দেওয়া হয়। আমি এখানে দেখালাম না, মানে কি দেখালাম না, এখানে প্লাস ভিসিসি আর এখানে মাইনাস ভিই যেটা ছিল, অর্থাৎ প্লাস ভি এবং মাইনাস ভি, সেই দুটোকে আমি শো করলাম না, এটা না শো করলেও চলে। এখন দুটো টার্মিনাল, একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং, আমি এটাকে ইউজ করতে চাই অ্যাজ এ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো সেটাকে করবার জন্য আমাকে কি করতে হবে, সেটাকে করার জন্য আমাকে ক্লোজ লুপ করতে হবে, অ্যাজ এ ক্লোজ লুপ অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে। আউটপুটটা কোথায়, আউটপুট আমি এখানে পাবো। এবার যদি ক্লোজ লুপ করতে হয়, আমি কি বলেছি, আউটপুটের সঙ্গে ইনপুটের একটা সরাসরি যোগাযোগ গড়ে তুলতে হবে। সেই যোগাযোগটা কিভাবে গড়ে তুলবো, ভায়া একটা রেজিস্টার গড়ে তুলবো আমি। এখানে আমার যে টার্মিনালটা আছে ইনভার্টিং ইনপুট টার্মিনাল, তার সঙ্গে আমি আউটপুটটাকে যোগ করে দেবো। সরাসরি তার দিয়ে যুক্ত করবো না, আমি ভায়া একটা রেজিস্টার যুক্ত করবো। এখানে একটা রেজিস্টার আছে, ধরলাম এই রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো আর এফ। এটাকে আর এফ কেন লিখলাম, আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স এন্ড এফ স্ট্যান্ডস ফর ফিডব্যাক। এফটা কিসের জন্য, ফিডব্যাকের জন্য, কারণ এটা আউটপুটের সঙ্গে ইনপুটের যোগাযোগ স্থাপন করেছে, তার জন্য এটা হলো ফিডব্যাক। আবার আমি ইনপুট সিগন্যালটা তাহলে দেবো কোথায়, ইনপুট সিগন্যালটা আমি এক্ষেত্রে ইনভার্টিং ইনপুট, এটাকে আমরা ইনভার্ট করতে চাইছি, তো তার জন্য আমাকে ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করতে হবে ইনভার্টিং টার্মিনালেই করতে হবে। ঠিক আছে, ইনভার্টিং টার্মিনালেই করতে হবে। দেখো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেহেতু এটা, যে সিগন্যালটা যেটাকে আমরা অ্যাপ্লাই করব সেটাকে আমরা কোথায় করব, আমাদের এই টার্মিনালে। ভায়া একটা রেজিস্টার আছে, সরাসরি করছি না, একটা রেজিস্টারের মাধ্যমে আমরা এই সিগন্যালটাকে এখানে কানেক্ট করে দিচ্ছি। এইখানে আমাদের ইনপুট সিগন্যালটা এরকম আছে। এটা এসিও হতে পারে, এটা ডিসিও হতে পারে। হ্যাঁ, আমি এখানে এসি দেখিয়েছি, তার মানে এই নয় যে এখানে ডিসি দেখাতে পারবে না, এখানে তুমি চাইলে ডিসিও দেখাতে পারো। মানে এখানে এটা হচ্ছে অপ্যাম্প না, অপ্যাম্পটা কি বললাম, অপ্যাম্পের যেটা যেটা আমাদের অপ্যাম্পের কি বলেছি ক্যারেক্টারিস্টিক, ব্যান্ডউইথ, সেটা অনেকটা হাই রেঞ্জ থাকে, মানে এটা ডিসির ক্ষেত্রেও কাজ করবে, এসির ক্ষেত্রেও কাজ করবে, এবং একটা অনেক হাই ফ্রিকোয়েন্সি অফ এসি পর্যন্ত এটা ঠিকঠাক মতো আউটপুট দেবে। সুতরাং তুমি এখানে, আমি এখানে এসি ইউজ করেছি, তবে চাইলে এখানে তুমি ডিসি ব্যাটারিও ইউজ করতে পারো। ডিসি ব্যাটারির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি 0 হবে। ঠিক আছে, ডিসি ব্যাটারি হলে ফ্রিকোয়েন্সি 0 হবে, কিন্তু তার জন্য যে অপ্যাম্প কাজ করবে না তা নয়, অপ্যাম্প কাজ করবে। তুমি এখানে চাইলে ডিসিও ইউজ করতে পারো। আর এই যে টার্মিনালটি আছে ইনভার্টিং টার্মিনাল, এটাকে আপাতত গ্রাউন্ড করে রাখতে হবে, এটাকে গ্রাউন্ডেড। এই যে কানেকশনটা হলো, এই কানেকশনটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কানেকশন। এই যে টার্মিনালটা, এটার রেজিস্ট্যান্স কত, এই রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর আই। আর আই কেন, আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স এন্ড আই স্ট্যান্ডস ফর ইনপুট। ঠিক আছে, যেহেতু এটা আমরা ইনপুটে প্রোভাইড করেছি এই রেজিস্টারটাকে, তো তার জন্য এটা আর আই বলতে পারি, বা যেহেতু এটাকে ইনভার্টিং টার্মিনালে করেছি তার জন্য আর আই বলতে পারি। ঠিক আছে, যাই হোক, এটা রেজিস্টার, এটার নাম আমি আর আই দিলাম। আর এই যেটা ফিডব্যাক ছিল সেটা রেজিস্ট্যান্স দিয়েছি আর এফ। আর এখানে যে ভোল্টেজটা আছে, সাপোজ সেই ইনপুট ভোল্টেজের আমি নাম দিলাম ভি ইন, ইনপুট ভোল্টেজ তো এটা, এই জন্য আমি ভি ইন নাম দিলাম।
এবার এই অপ্যাম্পের যখন তোমরা ক্যারেক্টারিস্টিক্স পড়বে, অপ্যাম্পের যখন ক্যারেক্টারিস্টিক্স পড়বে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে অপ্যাম্পের মধ্যে ইনপুট ইম্পিডেন্স যেটা হয়, অপ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স এটা কত হয় বলেছি, জেড আই যেটা সেটা কত হয় বলেছি, এটা মাথায় রাখতে হবে সবসময়। জেড আই ইজিক্যাল টু ইনফিনিটি, জেড আই টেন্ডস টু ইনফিনিটি। এবং এখানে আমরা যে অপ্যাম্পটা ইউজ করেছি এটা হচ্ছে আইডিয়াল অপ্যাম্প, তাছাড়া কিন্তু আমরা এর যে এক্সপ্রেশন সেটাকে বার করতে পারবো না, আমাদেরকে আইডিয়ালি ধরতে হবে, আইডিয়াল না ধরে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না। তো আমি ধরলাম এর ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি। ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি এই কথাটির মানে হচ্ছে যে আমাদের এই ইনভার্টিং টার্মিনাল আর এই যে নন ইনভার্টিং টার্মিনাল এদের মধ্যে ইম্পিডেন্স কত আছে, এই দুটোই তো ইনপুট টার্মিনাল, এদের মধ্যে ইম্পিডেন্স কত আছে, এইখানকার ইম্পিডেন্সটাই হলো ইনফিনিটি। ঠিক আছে, এইখানকার যে ইম্পিডেন্স সেটাই হলো ইনফিনিটি। তার মানে এইখান থেকে এই দিকের কোনো রকম কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো রকম কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা আমাকে এবার বলো এই যে নন ইনভার্টিং টার্মিনাল এটা তো গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই গ্রাউন্ডের পোটেনশিয়াল কত, গ্রাউন্ডের পোটেনশিয়াল কত, এটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে জিরো। হ্যাঁ 0, তার মানে এই জায়গাকার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এখানকারও 0 ভোল্ট, গ্রাউন্ড যদি 0 হয় তাহলে এখানেও 0, ওখানে যদি 0 হয় আর এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে কারেন্ট যদি ফ্লো না হয় এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, ভোল্টেজ ড্রপ এইটুকু অংশের মধ্যে কত হবে, ড্রপ 0 হবে, কারণ এর মধ্যে কোনো কারেন্টই নেই। যেহেতু এটা একটা হাই ইনপুট ইম্পিডেন্স, ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, তার মানে ইনভার্টিং টু নন ইনভার্টিং নো কারেন্ট ফ্লোস, তার মানে এখানে কোনো কারেন্টের ফ্লো নেই, তার মানে এখানে ভোল্টেজটা হচ্ছে 0। তাহলে এখানেও ভোল্টেজ কত, 0 ভোল্টই হবে, এখানেও 0 ভোল্ট হবে, হবে তো, এখানেও 0 ভোল্ট হবে। এবার এখানে যদি 0 ভোল্ট হয়, এখানে যদি ভিআই ভোল্টেজ থাকে, তাহলে এইটুকুর মধ্যে কারেন্ট কতটা ফ্লো হবে বলো তো, এখানে ভোল্টেজ কত দিয়েছো, ভি ইন দিয়েছো, এখানে ভোল্টেজ কত আছে 0, তাহলে এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে আমি সেটাকে যদি আই নাম দিই, ডিভাইডেড বাই আর আই। আই সমান কত, আই মানে হচ্ছে ভি ইন মাইনাস 0 ডিভাইডেড বাই আর আই, অ্যাজ পার আমাদের যে সূত্র আছে নোড অ্যানালিসিস, বা সেই সূত্র থেকেই ধরো আমরা এটাকে একটা নোড ধরতে পারি, তাই না, সরি নোড অ্যানালিসিস নয়, আপাতত আমি বলছি যে আমাদের নর্মাল যে কারেন্টের সূত্র কি বলে, কারেন্ট ইজ ইকুয়াল টু পোটেনশিয়ালের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স যে পাথে যেটা আছে। তো এখান দিয়ে আমাদের এখানকার ভোল্টেজ হচ্ছে ভিআই, ধরলাম এদিকটা প্লাস আছে আপাতত, এখানটায় ভিআই এখানটায় 0, তার মানে এটা হচ্ছে ভিআই বা ভি ইন মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর আই, ভি ইন মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে আর আই, দ্যাট মিনস হচ্ছে ভি ইন বাই আর আই। এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই, ভি ইন ডিভাইডেড বাই আর আই। ঠিক আছে, এখন দেখো এই যে কারেন্টটা এই পর্যন্ত এলো, এই রাস্তা পর্যন্ত যে আইটা এলো, সেই কারেন্টটা যাবে কোন রাস্তা দিয়ে, এবার ফেরত যাবে কোন রাস্তা দিয়ে, মানে এটাকে তো যেতে হবে, এখানে এসে তো থেমে থাকতে পারে না, গ্রাউন্ড মানে এটাকে তো যাওয়ার রাস্তা আছে এর কাছে, এখান দিয়ে কি কোনো কারেন্ট ঢুকবে, কি মনে হয় এই রাস্তায় কি কোনো কারেন্ট ঢুকবে, এখানে ঢুকবে কি, না। কেন ঢুকবে না, কারণ ইনপুট ইম্পিডেন্সটা ইনফিনিটি, ইনপুট ইম্পিডেন্সটা ইনফিনিটি যখন, তাহলে এই রাস্তায় ঢুকবে না, তাহলে পুরো কারেন্টটা যাবে কোন রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে চলে যাবে, আরএফ দিয়ে চলে যাবে, এখান দিয়ে যে কারেন্টটা চলে যাবে আমি ধরলাম ওটা হচ্ছে আইএফ, এই কারেন্টটা যেহেতু ফিডব্যাক দিয়ে যাচ্ছে আমি এটাকে ধরে নিলাম আইএফ, এটাকে আমি ধরে নিলাম আইএফ। এখন আমাকে ওই সূত্র দিয়ে বলো আইএফ সমান আমরা কি লিখতে পারি, আইএফ সমান কি লিখতে পারি, এখানকার আইএফটা যাচ্ছে কোন পয়েন্টের মধ্যে, এই 0 ভোল্ট এবং এই ভিও যেটা লিখেছি সেই দুটো পয়েন্টের মধ্যে আইএফটা ফ্লো হচ্ছে, তাহলে আইএফ সমান আমরা কি লিখতে পারি বলো, আই মানে হবে স্যার V0 ডিভাইডেড বাই RF। কেন V0 কেন হবে, আইএফ মানে কি, দুটো পয়েন্টের মধ্যে কারেন্টটা যাচ্ছে কোন দিক থেকে, 0 ভোল্ট থেকে V0 দিকে যাচ্ছে, 0 ভোল্ট থেকে, দেখো লক্ষ্য করো ডাইরেকশনটা লক্ষ্য করো, এখানটাই ভোল্টেজ কত 0 ভোল্ট, এখানে ভোল্টেজ কত VO, কারেন্টটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে, 0 ভোল্ট থেকে VO এর দিকে যাচ্ছে, 0 ভোল্ট থেকে VO এর দিকে যাচ্ছে, তাহলে আইএফ সমান আমরা কি লিখবো, আইএফ সমান আমরা 0 মাইনাস VO ডিভাইডেড বাই RF, 0 মাইনাস VO ডিভাইডেড বাই RF লিখবো, তাহলে মাইনাস কত হলো, মাইনাস হয়ে গেল VO বাই RF, এটা হয়ে গেল মাইনাস VO বাই RF, এটা হয়ে গেল আমাদের কারেন্ট। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এখানে নোড অ্যানালিসিস করি, এই নোডটাতে এই যে আমাদের নোডটা আছে না, এই নোডে যদি আমরা নোড অ্যানালিসিস করি তাহলে যতটা ইনকামিং সমান আমরা কি জানি, আউটগোয়িং অ্যাজ পার কেভিএল, সরি অ্যাজ পার কেসিএল আমরা কি জানি, ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, তাই তো, তাহলে এই নোডে ঢুকছে কত আইআই আর বেরোচ্ছে কত আইএফ, তাহলে আইআই সমান আইএফ, এটা তো লিখতেই পারি আমরা, তাই না, যতটা কারেন্ট এখানে ঢুকলো আইআই সে ততটাই তো আইএফ হয়ে এদিক দিয়ে গেল, তাহলে আইআই সমান হচ্ছে আইএফ, এটা আমরা লিখতে পারি, আইআই সমান আইএফ লিখে দেখো কি হয়, আইআই সমান আইএফ, সুতরাং আমরা লিখতে পারছি আইআই সমান কত,
ভি ইন বাই আর আই। স্যার হ্যাঁ স্যার রেজিস্ট্যান্স দুটো তো সিরিজেই কানেক্ট আছে, তো কারেন্ট তো দুটোর মধ্যে সেমই হবে। হ্যাঁ সেম হবে তো, সেটাই তো আমি বলছি, তার জন্য তো লিখলাম আই আই সমান আই এফ। দেখো সেম আছে বলেই লিখলাম, সিরিজে কানেক্টেড আছে কিন্তু সেটা সরাসরি তো সিরিজ নয়। কিভাবে সিরিজটা হচ্ছে ওই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, কেন সিরিজ হচ্ছে। কারণ এখানে তো অপ্যাম্পটা ছিল, তাই না, এখানে একটা অপ্যাম্প ছিল, তা সত্ত্বেও সিরিজ কি করে হলো? সিরিজ হলো এই কারণেই যে এই পাথে কোনো কারেন্টটা যেতে পারবে না। ঠিক আছে, এখন আই আই সমান আই এফ, তাহলে এখানে দেখো ভি ইন বাই আর আই সমান কত হচ্ছে, ভি ইন বাই আর আই মাইনাস V0 বাই RF। সমান হচ্ছে মাইনাস ভি জিরো বাই আর এফ, সমান হচ্ছে মাইনাস ভি জিরো বাই আর এফ। তাহলে ভি জিরো ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, ভি জিরো সমান লিখতে পাচ্ছি, বা ভিও যেটা আউটপুট ভোল্টেজ, ভিও সমান হচ্ছে আমাদের মাইনাস অফ আর এফ বাই আর আই, মাইনাস অফ আর এফ বাই আর আই ইন্টু ভিআই বা ভি ইন। ঠিক আছে, মাইনাস অফ আর এফ বাই আর আই ইন্টু ভি ইন, এইটা হয়ে গেল আমাদের আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন। তাহলে দেখো ভি ইন ধরো তুমি ধরে নিলে 5 ভোল্ট ছিল, আমি ধরো বললাম যে ভি ইন সমান হচ্ছে আমার 5 ভোল্ট, ফর এক্সাম্পল ভি ইন সমান 5 ভোল্ট। আর এফ সমান আমি ধরলাম হচ্ছে, ধরো আর এফ সমান হচ্ছে আমাদের 3 কিলো ওহম, আমি একটা এক্সাম্পল বলছি, আর এফ সমান হয়তো 3 কিলো ওহম আছে, আর আর আই সমান ধরো আমাদের সে 1 কিলো ওহম আছে, আর আই সমান সমান ধরো 1 কিলো ওহম আছে। হ্যাঁ, আর ধরো আমাদের এখানে যেটা ভি ইন যেটা আছে, ধরো এটা আমরা ধরে নিলাম 1 ভোল্ট আছে বা 2 ভোল্ট আছে, ভি ইন সমান ধরো 2 ভোল্ট আছে। ঠিক আছে, এখন আমাকে বলতে পারবে ভি আউট সমান কত হবে, তাহলে ভি আউট সমান কত হবে, একটা 6 এক্সাম্পল ভোল্ট স্যার, মাইনাস 6 ভোল্ট। ভি আউট সমান এই এক্সপ্রেশন থেকে আমরা পেয়ে যাবো কি, মাইনাস অফ 3/1 ইন্টু 2, অর্থাৎ মাইনাস 6 ভোল্ট। তাহলে দেখো যদি আমরা ইনপুট দিলাম একরকম প্লাস 3, মানে ইনপুটটা দিচ্ছিলাম মাইনাস 2 ভোল্ট, কিন্তু আউটপুটে কত পেলাম, মাইনাস 6 ভোল্ট। তাহলে ইনপুটের সঙ্গে আউটপুটটা কিরকম রিলেশন হলো, ইনপুটে দিলাম তো পজিটিভ ভোল্টেজ, পেলামটা কি, পেলাম নেগেটিভ ভোল্টেজ। একইভাবে ইনপুটে যদি নেগেটিভ দিতাম, আউটপুটে কি পেতাম, পজিটিভ পেতাম। ইনপুটে যদি আমরা -2 ভোল্ট দিতাম ধরো, তাহলে -3 ইন্টু -2 তখন +6 হয়ে যেত। মানে যাই আমরা ইনপুট দিই সেটা আমাদের 180 ডিগ্রি শিফটেড হয়ে যাবে, আউটপুটটা পুরো উল্টে যাবে। ঠিক আছে, ইনপুটটা যার যেরকম দেবো আউটপুটটা আমাদের ইনভার্টেড হয়ে যাবে, যে কারণে এই ধরনের অ্যাম্পলিফায়ারটাকে কি অ্যাম্পলিফায়ার বলছে, এই ধরনের অ্যাম্পলিফায়ারটার নাম হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তোমার একটা এক্সাম্পল দিই ছবি দিয়ে, ধরো আমাদের ইনভার্টিং ইনপুট টার্মিনালে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, কিরকম ভোল্টেজ, ধরো আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এরকম, এরকম একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, সে এর ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালু ধরো হচ্ছে 2 ভোল্ট, ম্যাক্সিমাম ভ্যালু 2 ভোল্ট। ধরো আমি বললাম এর গেইনটা কত, আচ্ছা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন বলতে কোন জায়গাটাকে বলবে তুমি, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন কোন প্যারামিটারটাকে বলবে, ভিও বাই ভি ইন, এটাকে আমরা বলবো গেইন, মানে ভিও বাই ভি ইন এই জিনিসটাকে আমরা গেইন বলবো। ভিও বাই ভি ইন এটাকে আমরা বলছি এ, গেইনটাকে আমরা জেনারেলি এ দিয়ে ডিনোট করি, এ ভি ইজিক্যাল টু আমাদের কত, মাইনাস হচ্ছে আর এফ বাই আর আই, মাইনাস অফ আর এফ বাই আর আই, এটাই হলো এক্ষেত্রে গেইন। ঠিক আছে, গেইনটার ভ্যালু হচ্ছে মাইনাস অফ আর এফ বাই আর আই। ঠিক আছে, এই মাইনাস অফ আর এফ বাই আর আই এটাই হলো গেইনের ভ্যালু। এখন এই যে প্রবলেমটা আমি এখানে করছি, এখানে ধরো আমাদের গেইন হচ্ছে ধরো আর এফ বাই আর আই, আর এফ বাই আর আই মানে হচ্ছে আমাদের গেইন, সেটার ভ্যালু কত আমরা ধরে নিচ্ছি, এর ভ্যালু হলো এর ভ্যালু হচ্ছে 4। আর এফ বাই আর আই আমাদের 6 ভাজিত 2 3 ছিল স্যার। আচ্ছা হ্যাঁ, ওখানে আমাদের 3 ছিল, তাহলে আমরা এখানে 3ই লিখলাম, ধরো ফর এক্সাম্পল আমরা এখানে 3ই লিখে দিলাম, এটা 3 লিখলাম। তাহলে আউটপুটের ছবিটা আঁকতে পারবে তোমরা, আউটপুটটা কিরকম হবে, এটা ধরো ভিআই, তাহলে আউটপুটের ছবিটা কিরকম হবে আমি সেটাই জানতে চাই। আউটপুটের ছবিটা যদি আমাকে আঁকতে হয় আমি কিরকম ভাবে আঁকবো, প্রথমে আমার এটা নিচের ডাইরেকশনে হবে বাট অ্যাম্পলিফাই হয়ে, ঠিক প্রথমে আমার এই 0 থেকে 180 ডিগ্রি যে সময়কাল, সেই সময়কালের মধ্যে যে আউটপুট ভোল্টেজটা আমরা পাবো সেটা কিন্তু দেখো এটা পজিটিভ হাফ সাইকেল ইনপুটটা পেয়েছিলাম, কিন্তু যখন আমরা আউটপুটটাকে ড্র করছি, ভিওটাকে যখন আমরা ড্র করতে চাইছি, তখন কিন্তু প্রথম 0 থেকে 180 মধ্যে আউটপুটটা আমরা প্রথমে নেগেটিভে পাবো এবং অ্যাম্পলিফাইড পাবো। কেন অ্যাম্পলিফাইড, এটা যদি এর পিক ভ্যালু 2 ভোল্ট হয়, এর পিক ভ্যালু তো 2 ভোল্ট হবে না, এর কত হবে, 6 ভোল্ট হবে।
ঠিক আছে, তার মানে এটা প্রথমে -6 হলো, এটা -6 ভোল্ট হয়ে গেল, আর তারপরে এইখান থেকে এইটা আবার এইরকম হলো। ঠিক আছে, মানে দেখো পুরো 180 ডিগ্রি শিফটেড হয়ে গেল, পুরো 180 ডিগ্রি শিফটেড হয়ে গেল আউটপুটটা। তাহলে এটা হয়ে গেল +6, এটা হয়ে গেল +6। মানে যখন এর ইনপুটটা দেখো পজিটিভ, আউটপুট আমরা নেগেটিভ পাচ্ছি, যখন ইনপুটটা নেগেটিভ তখন আমরা আউটপুটটা পজিটিভ পাচ্ছি। এই হলো ব্যাপার। এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এরকম ঘটনাটি ঘটে থাকে। ঠিক আছে, তো এটা তোমরা জেনে রাখো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের এই এক্সপ্রেশনটা তোমাদেরকে বার করতে হতে পারে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেনের এক্সপ্রেশনটা বার করতে হতে পারে এবং এক্সাম্পল দিয়ে বোঝাতেও হতে পারে। তো এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকলে বলো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের অপারেশন নিয়ে কারোর কোনো ডাউট আছে? সৌরভ অঙ্কুর, ঠিক আছে স্যার। বলো গেনটার আচ্ছা, ভ্যালু ঠিক কত? আছে। গেনের ভ্যালু কত হলো? যদি আমার ফিডব্যাক রেজিস্টারের রেজিস্ট্যান্স হয় RF আর যদি ইনপুট রেজিস্টারের রেজিস্ট্যান্স হয় RI, তাহলে ইনভার্টিং এর ক্ষেত্রে গেনের ভ্যালু কত হয়? মাইনাস অফ RS বাই RI। RI, মাইনাস অফ RF বাই RI, এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে আমরা ইনভার্টিংটা পড়লাম, পরবর্তী যে অ্যাপ্লিকেশনগুলো আমরা পরের ক্লাসে দেখে নেব। স্যার আমি বলছি